আচ্ছা, যারা যুক্ত হয়েছেন সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার পোস্টে রেসপন্স করার জন্য এবং আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য একই সাথে সবাইকে সালাম জানাচ্ছি। এই ট্রেডিং সেশনটি করার উদ্দেশ্য ছিল এই যে আমাকে অনেকেই, যেহেতু অনেকেই দেখেন যে আমি ফেসবুকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রচুর লেখালেখি করি, তো যার কারণে অনেকেই আমাকে ইনবক্সে নক করেন যে তারা কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে পারেন তাদের দৈনন্দিন প্রয়োজনে, তাদের পেশাগত প্রয়োজনে। তো যেহেতু ইনবক্সে সবাইকে ওইভাবে বলা যায় না, কারণ বিষয়টি তো খুব ছোট কোনো বিষয় না, এটি বুঝতেও একটু দীর্ঘ সময় লাগে। তো সবকিছু মিলে আমি চিন্তা করলাম যে সবাইকে একসাথে উত্তর দেওয়ার জন্য আহ, এটি সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে। তো যার কারণে এই লাইভ সেশনটির আয়োজন করা। আশা করি যে আপনারা সেশনের শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ভিডিও খুব একটু স্পষ্ট, আমি ওয়েব ক্যামে করার কারণে হয়তো একটু অস্পষ্ট আসছে, এটার জন্য দুঃখিত। যদিও আমার ল্যাপটপটি নতুন, কিন্তু তারপরও সম্ভবত ওয়েব ক্যামে করার কারণে এটি এরকম হচ্ছে, অন্য কোনো সফটওয়্যার দিয়ে করলে হয়তো হতো না। তো আমি যেই ট্রেনিং ট্রেনিং বলবো না, যে সেশনের শিডিউলটি আপনাদেরকে দিয়েছিলাম আজকে সকালবেলা, সেখানে আমি বেশ কিছু টপিকস নির্ধারণ করে দিয়েছিলাম যে কোন কোন বিষয়ে আমি কথা বলবো। আমি একটু দেখে নিই যে আমি কি কি বিষয় আপনাদেরকে বলেছিলাম। সেটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, ইতিহাস এবং বাজার মূল্য, এআই ব্যবহার করে আমরা আমরা কি কি কাজ করছি, এখন পৃথিবীতে কি কি কাজ হচ্ছে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে। এছাড়া আরো কয়েকটি টপিকসের কথা বলেছিলাম। তো এসবের বাইরেও আমি একটি বিষয় এখানে উল্লেখ করিনি, সেটি আমি ভিডিওর শুরুতে বলবো, এবং আমি আশা করব যে এই শুরুর 10 থেকে 15 মিনিট, 10 মিনিট আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ আমি এই অংশটিতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব, যে আমি আমার ব্যক্তিগত কাজে কিভাবে গত 1 থেকে 1.5 বছর ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভিন্ন কাজ করছি। এবং আমি আশা করছি যে এই প্রথম 10-15 মিনিটের পর আপনারা বুঝতে পারবেন যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো আমি এই অংশটির নাম রেখেছি যে আমি কিভাবে কখন এআই নিয়ে আগ্রহী হলাম এবং এআই ব্যবহার শুরু করলাম। আপনারা জানেন যে যখন চ্যাট জিপিটি 3.5 রিলিজ হলো, আজ থেকে বছর দেড় দুই আগে, মূলত সে সময় থেকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি ব্যবহার করা শুরু করেছিলাম। তো শুরুর দিকে যেটা হয় যে সবাই বুঝতে পারে না আসলে বিষয়টা কি কাজে লাগে। আমরা ভাবতাম যে এটা দিয়ে ছবি আঁকা যাচ্ছে বা হয়তো কিছু একটা লেখা যাচ্ছে, কিন্তু আমাদের বাস্তব কাজে আসলে এটা কিভাবে কাজে লাগে এটা আমরা অনেকেই বুঝতে পারতাম না। তো আমি প্রচুর পরিমাণ ছবি আঁকতাম। তো এর ভেতর আমি তিনটা অভিজ্ঞতা শেয়ার করব, আমার পার্সোনাল লাইফ এবং পেশাগত জীবনের অভিজ্ঞতা, যেভাবে আমি কাজে লাগাচ্ছি। প্রথম অভিজ্ঞতা হলো, আমি গত বছর যখন ইন্ডিয়া ট্রেনিং এ যাচ্ছি, আমি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে যখন ট্রেনিং এ গেলাম, তো ট্রেনিং এর শেষের দিন আমাদের একটি ফেয়ারওয়েল স্পিচ দেওয়ার কথা ছিল। আমরা 50 জনের একটা টিম ছিলাম, এবং যখন বলা হলো যে ফেয়ারওয়েল স্পিচ কে দিবে, তো আমি রাজি হয়ে গেলাম। তো এই রাজি হওয়ার একটা কারণ ছিল এই যে, যদিও এখানে সবাই স্বাভাবিকভাবেই বিদেশিদের সামনে বা ইন্ডিয়ানদের সামনে বক্তব্য দিবে, আমাদের বোঝেনি, আমরা যারা বাংলাদেশি, আমাদের ইংলিশ স্পিকিং অত ভালো না। তো তারপরও আমি রাজি হলাম, বা আমাদের রাইটিং স্কিলও যে খুব ভালো তাও না। আমি রাজি হলাম কারণ আমার সাথে ল্যাপটপটা ছিল, এবং আমি ততদিনে চ্যাট জিপিটি 3.5 ব্যবহার করা অনেকটা শিখে গিয়েছি। তো আমি যেটা করলাম সেটা হলো, আজকে আমি এখানে আপনাদের সামনে এটা প্রকাশ করছি, এর আগে কখনো করিনি। আমার দু একজন কলিগ হয়তো জানে, তাদেরকে আমি বলেছিলাম যে আমি আমার পুরো বক্তব্যটা, ফেয়ারওয়েল স্পিচ পুরোটা রেডি করেছিলাম চ্যাট জিপিটি 3.5 দিয়ে। এবং পরের দিন বা দুদিন পরে আমি সেই বক্তব্য প্যানেলের সামনে উপস্থাপন করেছিলাম, এবং বক্তব্যটা বেশ সবার কাছে সমাদৃত হয়েছিল। তো এই প্রথম আমি আমার পেশাগত জীবনের কোনো একটা সমস্যাকে সমাধান করলাম চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। তো মজার ব্যাপার হলো যে
যদিও তখন কেউ জানতো না, এখন আমি আপনাদেরকে বললাম আমি কিভাবে এটা ব্যবহার করেছিলাম। আমি জানতাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আসলে কিভাবে কমান্ড দিলে সে আমাকে কেমন রেজাল্ট দিবে। তো আমি যেটা বলেছিলাম তাকে, মানে চ্যাট জিপিটিকে যেভাবে বলেছিলাম, তখনও কিন্তু চ্যাট জিপিটি 3.5, অর্থাৎ আপনারা জানেন যে চ্যাট জিপিটি 3.5 এর নলেজ ক্যাপাবিলিটি হচ্ছে 2020 পর্যন্ত। তারপরে কিন্তু তারপরের ঘটনা সম্পর্কে সে কিন্তু আর জানে না। কিন্তু আমি সেটা ব্যবহার করি, আমি তাকে কমান্ড দিয়েছিলাম এভাবে। একটু মনোযোগ দিয়ে এটা খেয়াল করবেন, যদি আপনারা চ্যাট জিপিটি দিয়ে কিছু লেখাতে চান তাহলে কিভাবে কমান্ডগুলো দিবেন। সেটি হলো, আমি লিখেছিলাম যে আমরা 50 জন ভারতে একটা যেই ট্রেনিং করতে এসেছি সেই ট্রেনিং এর নাম উল্লেখ করে, যে এমন একটি ট্রেনিং করতে এসেছি, বাংলাদেশ থেকে 50 জন বিচারক, আহ, এবং আজকে ট্রেনিং এর শেষ দিন আমরা আমি একটি ফেয়ারওয়েল স্পিচ দিব, আমাকে একটি ফেয়ারওয়েল স্পিচ লিখে দাও। তো সে আমাকে উইদিন 10 সেকেন্ডস একটি ফেয়ারওয়েল স্পিচ লিখে দিল। আমি পড়ে দেখলাম যে ঠিক আছে, বক্তব্য মোটামুটি আমার চলে, কিন্তু তারপর আমি ভাবলাম যে এইটা আমার অ্যাকচুয়াল ইভেন্টের সাথে কিভাবে রিলেট করা যায়। তখন আমি তাকে বললাম যে তুমি এটাকে রিফাইন করো, কারণ যেই ডিরেক্টর, এই প্রতিষ্ঠানের পরিচালক, আমি তাকে প্রশংসা করে কিছু কথা লিখতে চাই, এবং আমি তার ডিটেলসও দিলাম যে তিনি একজন ইন্ডিয়ান জাস্টিস। তো এইটা দেওয়ার পরে সে আবার আমাকে নতুন করে উইদিন 5 সেকেন্ড সে আবার নতুন আর একটা স্পিচ রেডি করে দিল। আমি আবার সেটা পড়লাম, পড়ে দেখলাম যে এখানে আরো কিছু অ্যাড করা যায়। এইভাবে আমি বারবার কমান্ড দিয়ে দিয়ে একটা স্পিচ রেডি করলাম, এবং পরের দিন, এটা আমি প্রকাশ করছি, হয়তো আমার আমার সাথে যারা ট্রেনিং করেছেন তারাও জানেন না, আজকে হয়তো জানলেন, আমি ওই পুরো বক্তব্যটা রেডি করেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। তো বক্তব্যটা খুব একটা খারাপ হয়নি, আমি যতটুকু দেখেছি যারা ছিলেন ট্রেনিং এ তারা অ্যাপ্রিসিয়েট করেছেন। তো এই প্রথম ঘটনা যেটার মাধ্যমে যেটাতে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সত্যিকারের কোনো প্র্যাকটিক্যাল কোনো সমস্যার সমাধান করলাম। দ্বিতীয় একটা ঘটনায় আসি। আমি যখন ট্রেনিং শেষ করে আসলাম, তখন ততদিনে আমি মানে যেহেতু আমি আগে থেকেই একটু কম্পিউটার প্রোগ্রামিং জানতাম, টেক ওয়ার্ল্ড সম্পর্কে আমার ধারণা ছিল, আমি জানতাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকটা এখন ডেভেলপ করেছে, এবং সেখানে টেক্সট টু স্পিচ বা স্পিচ টু টেক্সট নামে এক ধরনের ইন্টেলিজেন্স আছে, যেখানে আপনি ধরেন কোনো একটা লেখা দিলেন, সে আপনাকে পড়ে শোনাবে। তো আমার কাছে আমি সবসময় একটু অডিও বুক পছন্দ করতাম, কিন্তু স্বাভাবিকভাবে জানেন যে অডিও বুক তো কিনতে হলে ডলার দিয়ে কিনতে হয়, বা এটার মূল্য আছে। তো আমি চিন্তা করলাম যে আমি স্পিচ টু টেক্সট বা টেক্সট টু স্পিচ সফটওয়্যার ব্যবহার করে কিভাবে আমি অডিও বুক বানাতে পারি। তো আমি খুঁজতে খুঁজতে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস পেয়ে গেলাম, যেটা আপনি কোনো একটা বই দিলে সে আপনাকে সে বই থেকে পড়ে শোনাবে। তো আমি যেটা করলাম, এরকম করে প্রায় 50 থেকে 60টা বই আমি অডিও বুক তৈরি করে ফেললাম। তো অডিও বুক তৈরি করার পরে আমার মাথায় আসলো যে আচ্ছা, আমি যে এই অডিও বুকগুলো তৈরি করলাম এগুলো তো খুব ডিমান্ড, কারণ আমি জানি যে ওয়ার্ল্ডে অডিও বুকের খুব ডিমান্ড, বা বিশেষ করে পাশ্চাত্যের দেশগুলোতে মানুষ অডিও বুক খুব শুনে। তো প্রথমত আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অডিও বুক তৈরি করলাম, তারপর আমি সেই অডিও বুকগুলো ইউটিউবে আপলোড করে দিলাম। এখন আপনারা জানেন যে ইউটিউবে একটা ভিডিও আপলোড করলেই হয় না, তার সেখানে সুন্দর একটা টাইটেল লিখতে হয়, একটা ভালো ডেসক্রিপশন লিখতে হয়, একটা অনেকগুলো ট্যাগ দিতে হয় যেন ভিউয়াররা আপনার ভিডিওটা খুঁজে পায়। এবং বিশ্বাস করবেন কি না, আমি একটা কাজও নিজ থেকে করিনি, আমি প্রত্যেকটা কাজ করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ চ্যাট জিপিটি 3.5 ব্যবহার করে। এবং এটা এখন বলছি আমি যে উইদিন 3 মান্থস আমি চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলি। অর্থাৎ আমার চ্যানেলে প্রায় 2-3 হাজার সাবস্ক্রাইবার ছিল, যে 4,000 ঘন্টা মানুষ শুনেছে, আমি মনিটাইজ করেছি, এবং $100 পর্যন্ত আমি ইনকাম করেছি নিজে কোনো রকম কোনো কিছু করা ছাড়াই, শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা তখনকার যে চ্যাট জিপিটি 3.5 সেটা ব্যবহার করে। তো এই আরেকটা কাজ, কিন্তু যাই হোক, এই সুখ বেশি দিন স্থায়ী হয় নাই, কারণ যে বইগুলো থেকে আমি পড়েছিলাম সেই বইগুলোর ওনাররা কপিরাইটের কারণে আমার চ্যানেলটাকে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। $100 ইনকামের পরে আমি আর ওইটা নিয়ে এগোতে পারিনি। তারপর আমার মাথা থেকে ওই ভূত আর চলে গেছে, কারণ তখন মনে হলো যে অন্য কিছু করি।
এটা গেল দ্বিতীয় এক্সপিরিয়েন্স। থার্ড এক্সপিরিয়েন্স যেটা আমি শেয়ার করব এই লাইভে, আমি জানি আমার বিচারক কিছু বন্ধু আছেন, আমার সিনিয়র স্যার কয়েকজন আছেন, তো তাদের উদ্দেশ্যে আমি বলি, তাদেরকে তারা হয়তো দেখছেন এখন। কিছুদিন আগে আমি যখন একটা দেখালাম যে চ্যাট জিপিটি বা GPT-4 ব্যবহার করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে রায় লেখা যায়, আমি সারা দেশের অনেক বিচারকের কাছ থেকে আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, এবং আমার আমার ব্যক্তিগত অভিমত, আমি এটাকে রিভলিউশনাইজ করেছি। যে রায় লেখার প্রক্রিয়াকে আপনারা যারা সিভিল কোর্টের আইনজীবী এবং বিচারক আছেন তারা খুব ভালো করে জানেন যে একটা রায় লিখতে গেলে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। বিশেষ করে আর্জি এবং জবাবকে সংক্ষেপ করতে আমাদের পুরো দিন চলে যায়। অনেক সময় দেখা যায় যে মূল রায় লিখতে হয়তো আমার 2 ঘন্টা লাগে, কিন্তু আর্জি জবাব সংক্ষেপ করে আনতেই আমার সারাদিন চলে যাচ্ছে। তো আমি এই সমস্যাটার আমি সমাধান করলাম। আমি হচ্ছে GPT-4 অর্থাৎ চ্যাট জিপিটি 3.5 আপডেট হয়ে যখন GPT-4 আসলো, আমি হচ্ছে এটা প্রিমিয়াম ভার্সন নিয়েছিলাম। তো আমি এখন যেটা করি, এবং আমি গত 3-4টা রায় আমি এভাবেই দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি আরজি জবাবকে গুগল লেন্সের মাধ্যমে কপি করি, ছবি তুলে আমি আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিই। সে উইথিন 5 সেকেন্ডস সে আমাকে, আমি যে যত ওয়ার্ডে বলি, যদি আমি বলি যে আমাকে 250 ওয়ার্ডের মধ্যে আমাকে রায়টা লিখে দাও, আরজিটা সংক্ষেপ করে দাও, বা যদি বলি আমি 300 ওয়ার্ডের মধ্যে আমাকে জবাবটা রেডি করে দাও, সে 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে আমাকে ওই জবাবটা রেডি করে দিচ্ছে বা আরজিটা রেডি করে দিচ্ছে। এতে হয়েছে কি, আগে যেই রায় লিখতে আমার সারা দিন লাগতো, এখন সেই একই রায় লিখতে আমার অর্ধেক সময় লাগে। এবং সবচেয়ে বড় কথা হলো, আরজি জবাব লিখতে, আরজি জবাব সংক্ষেপ করতে আমার 5 থেকে 10 সেকেন্ডের বেশি সময় এখন আর লাগে না। সব মিলে হয়তো 5 মিনিট লাগে। অর্থাৎ ওই গুগল লেন্স থেকে কপি করে নিতে আমার যেই সময়টুকু লাগে, সেই সময়টুকুই শুধুমাত্র আমার আরজি জবাব রেডি করতে লাগে। তো এইটা আমি আমার যারা কলিগ আছে তাদের সাথেও শেয়ার করেছি, অনেক আমার টাঙ্গাইলে যারা আমার সহকর্মী আছেন তাদের সাথেও শেয়ার করেছি। এইটা আসলে আমাদের বিশেষ করে বিচারকদের এবং আইনজীবীদের, আমি কয়েকজন আইনজীবীর সাথেও কথা বলেছি, তারা যখন বিশেষ করে হায়ার কোর্টে যখন কোনো রিভিশন দাখিল করেন, ক্রিমিনাল রিভিশন বা সিভিল রিভিশন দাখিল করেন, তখন তাদেরকে প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্টের বা যেসব অন্যান্য যেসব বক্তব্য থাকে সেগুলো সংক্ষেপ আকারে দিতে হয়। তো এই প্রক্রিয়া ব্যবহার করে একজন আইনজীবী বা বিচারক খুব দ্রুত, খুব সহজে তার রায়টা লিখতে পারেন, এবং এর মাধ্যমে শুধু যে চোখের উপকার হয়, হাতের উপকার হয় তাই না, আমরা রায়ের মূল বিষয়ে অনেক বেশি ফোকাস করতে পারি। তো এই 3টি অভিজ্ঞতা, এটি হচ্ছে আমার নিজের জীবনে, আমার প্রফেশনাল লাইফে যেই 3টি অভিজ্ঞতা যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবং যারা গত 10 মিনিট 15 মিনিট ধরে আমাকে শুনছেন, তারা মনে হয় কিছুটা ধারণা পেয়েছেন যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ব্যবহার করে। আমি ছবি তৈরি করা, ইউটিউবের টাইটেল লেখা, ডেসক্রিপশন লেখা, আমি একটা অডিও বুকের টাইটেল ডেসক্রিপশন তৈরি করা, একটা অডিও বুক তৈরি করা, একটা রায় লেখা, এবং অডিয়েন্সদের সামনে গিয়ে বক্তব্য দেওয়ার কাজগুলো আমি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করে আমি করি। তো এটা গেল আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এবার আজকের সেশনে আসি। আজকের সেশনে আমরা হচ্ছে বেশ কিছু টপিক নির্ধারণ করেছিলাম, যার ভিতর প্রথমটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। আপনারা যারা আমার সাথে লাইভে আছেন তারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, আপনাদের ইতিমধ্যেই ধারণা আছে। তারপরও আমি একটু বলে নিচ্ছি, যেহেতু এটা একটি ট্রেনিং সেশন, ট্রেনিং বলবো না কারণ আপনারা সবাই কম বেশি জানেন। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কি? ইন্টেলিজেন্স যেটা মানুষের থাকে, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকে যন্ত্র বা মেশিনের বা কম্পিউটারের। অর্থাৎ যন্ত্র বা মেশিন বা কম্পিউটার যখন মানুষের মতো করে চিন্তা করতে শেখে, তখন সেটাকে আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন সেটা কি হতে পারে? সেটা হতে পারে, যেমন ধরেন একটা মানুষ, একটা যন্ত্র যদি আমাকে আইডেন্টিফাই করতে পারে একটা মানুষ হিসেবে, অথবা ধরেন আমার ভয়েসটাকে যদি সে রিকগনাইজ করতে পারে, অথবা হতে পারে সে যদি কোনো সিদ্ধান্ত নিতে পারে আমার পক্ষ থেকে, বা কোনো ওপিনিয়ন দিতে পারে। আমি তার কাছে কোনো মতামত চাইলাম,
সে যদি আমাকে কোনো মতামত দিতে পারে, তাহলে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা তখন এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি। কেমন ধরেন কিরকম হয়, আমরা কিন্তু জেনে না জেনে অনেক দিন ধরে, বিশেষ করে যখন আমাদের হাতে স্মার্টফোন আসলো, আমরা কিন্তু তখন থেকেই জেনে না জেনে আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি। সেটা কিভাবে করছি? আপনারা যদি কেউ আপনাদের ফোনে মেসেজ লিখতে যান, অথবা ধরেন কাউকে টেক্সট করতে চাচ্ছেন মেসেঞ্জারে, অথবা ফোনে এমনিতেই আপনার ফোনে কাউকে ফোনের নাম্বারে কাউকে মেসেজ করতে যান, আপনারা দেখবেন যে একটা শব্দ লেখার পরে পরবর্তী শব্দটা আপনাকে সাজেস্ট করছে। এই যে ঘটনাটা ঘটছে, সে কিভাবে বুঝলো যে আপনার ওই শব্দটা লাগবে? এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কারণ হচ্ছে এই বোঝার বিষয়টাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাহাদুরি। সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শেখার যে প্রক্রিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তার শেখার প্রক্রিয়াটা হচ্ছে ঠিক এই রকম। আমরা যখন তাকে প্রতিনিয়ত মেসেজ লিখি, তখন সে তার মেমোরিতে রাখে একটা মানুষ মেসেজ লেখার সময় কি কি শব্দ ব্যবহার করে, এবং পরবর্তীতে সে আমাদেরকে সেই শব্দগুলো সাজেস্ট করছে। তো এটি হচ্ছে আমাদের একেবারেই মিনিমাম লেভেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, অনেক হয়তো আমরা জানিও না। আবার ধরেন ইউটিউবে আপনি কিছু ভিডিও, অনেক সময় ফেসবুকের উদাহরণ দিই। ফেসবুকে ধরেন আপনি কোনো ভিডিও দেখছেন, কোনো একটা ক্যাটাগরির ভিডিও দেখছেন, যেমন ধরেন আপনি নিয়মিত ধরেন কোনো নাচের ভিডিও দেখছেন, তো দেখবেন যে ফেসবুক নিয়মিত আপনাকে শুধু নাচের ভিডিও অফার করছে। অথবা কোনো গান দেখছেন, আপনি নিয়মিত গান দেখছেন, তো দেখবেন যে ফেসবুক আপনাকে নিয়মিত শুধু গান অফার করছে। এই যে এগুলো আপনার, অর্থাৎ একটা মানুষের বিহেভিয়ারাল প্যাটার্নকে সে যে মনে রাখছে, এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এখানে মনে রাখার বলতে আপনারা বলতে পারেন যে এটা তো মেমোরিও হতে পারে, অর্থাৎ মেমোরি, সে তার মেমোরিতে রাখছে। এখানে কিন্তু সে তার মেমোরিতেই শুধু রাখছে না, সে সেগুলোকে প্রসেস করে আপনার সামনে একই রকম ডেটা উপস্থাপন করছে। তো এটাই হচ্ছে ট্র্যাডিশনাল যে আমাদের কম্পিউটার সিস্টেম ছিল, সেখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্থক্য। আপনারা অনেকে যারা অ্যাপল ফোন ব্যবহার করেন, বা গুগল, অ্যামাজন অ্যালেক্সা ব্যবহার করেছেন, গুগলের হোম ব্যবহার করেছেন, অথবা অ্যাপলের সিরি ব্যবহার করেছেন, সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা উদাহরণ। কিন্তু দীর্ঘদিন ধরে আমি পরবর্তী আমাদের টপিকে যদি আসি, ইতিহাসের ক্ষেত্রে, তো কেন আমি দুটো টপিককে একসাথে রিলেট করছি সেটা হলো, মানুষ দীর্ঘদিন ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিনিমাম লেভেলে বা তার চেয়ে একটু বেশি লেভেলে ব্যবহার করে আসছে। ইনফ্যাক্ট যদি 1950-এর দশক থেকে মানুষ চেষ্টা করে যাচ্ছে যে, বা মানুষ থিওরিটিক্যালি এটা অনেক আগে থেকেই আছে, বিশেষ করে কম্পিউটার সায়েন্সে যারা পড়েন তারা জানেন যে থিওরিটিক্যালি এটা অনেক আগে থেকেই আছে যে কম্পিউটার কবে থেকে কিভাবে মানুষের মতো চিন্তা করতে পারে কিনা। তো এটা থিওরিটিক্যালি অনেকদিন ধরে মানুষ জানে যে পারবে পারবে পারবে, এবং এই চেষ্টাটা বিশেষ করে 1960-এর দশকে এসে প্রথম মানুষ এই চেষ্টাটা খুব ভালোভাবে করা শুরু করে। মাঝে কিছুদিন ভাটাও পড়েছিল। তারপর চূড়ান্তভাবে যেটা হয় সেটা হলো, ওপেন সোর্স নামে একটা প্রতিষ্ঠান 2022 সালে, ওপেন সোর্স হচ্ছে আপনার চ্যাট জিপিটির মালিকানা যাদের, সেই ওপেন সোর্স এআই যার প্রধান হচ্ছেন স্যাম অল্টম্যান। তো ওনাদের একটা ছোট্ট প্রতিষ্ঠান ছিল, সবাই জানতো যে ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা করছে। তারা যখন প্রথমবার চ্যাট জিপিটি 3 বা 2 রিলিজ দিল, তখনও সেটা খুব বেশি ইমপ্রেসিভ ছিল না। তারপর যখন চ্যাট জিপিটি 3.5 রিলিজ দিল, রীতিমতো সারা দুনিয়ার যত বড় বড় টেক কোম্পানিগুলো আছে, সে গুগল বলেন, ফেসবুক বলেন, অ্যামাজন বলেন, সবার ঘুম হারাম হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল যে এই কি ঘটনা ঘটে গেল টেক ওয়ার্ল্ডে। তো এটা কেন ঘটলো? কারণ চেষ্টা অনেকদিন ধরেই ছিল, কিন্তু চূড়ান্ত সফলতা কেউ পাচ্ছিল না। কিন্তু চ্যাট জিপিটি 3.5 পর আসার পরে দেখা গেল এটা মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারছে। অর্থাৎ আপনি তাকে একটা প্রশ্ন করছেন, সে আপনাকে তৎক্ষণাৎ জবাব দিচ্ছে। আপনি যদি বলছেন তাকে আমার মন খারাপ, আমাকে একটা গান লিখে দাও, সে আপনাকে গান লিখে দিচ্ছে। আপনি বলছেন আমাকে একটা কবিতা লিখে দাও, সে আপনাকে কবিতা লিখে দিচ্ছে। তো এই যে ঘটনাটা ঘটলো, তারপরে সমস্ত টেক কোম্পানিগুলো লেগে গেল যে এবার কে কার আগে,
আর্টিফিশিয়াল নতুন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসবে। তো সবার আগে যেটা ঘটলো সেটা হলো, ওপেন সোর্স ছিল ছোট্ট একটা কোম্পানি, মাইক্রোসফট দেখলো, মাইক্রোসফটের নাম আপনারা জানেন, বিল গেটস যেটার প্রতিষ্ঠাতা, মালিক। তো মাইক্রোসফট, এই জিনিসটা আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কিছু কিছু ভুল বা কনফিউশন বা আমাদের ভেতরে থাকা কিছু কনফিউশন দূর করার জন্য। কেন আমি বলছি, মাইক্রোসফট $10 বিলিয়ন ইনভেস্ট করে ওপেন সোর্সের চ্যাট জিপিটি, যেটা তার 49% শেয়ার কিনে নিল। $10 বিলিয়ন, দ্যাটস আ হিউজ মানি। যদি আপনারা বলেন, এটা মানে অকল্পনীয়। অর্থাৎ যদি পুরোটার যদি হিসাব ধরি যে চ্যাট জিপিটির পুরোটার পরিমাণ ভ্যালু কত, তাহলে অন্তত এটার ভ্যালু দাঁড়ায় হচ্ছে $25 বিলিয়ন। এখন আমি কেন এটার ভ্যালুর কথা বললাম, যে আমাদের ভিতরে অনেকের ভিতরে আমি দেখেছি এবং অনেকে আমাকে বলেছে না যে এটা দিয়ে ছবি আঁকা যায়, মানলাম ভিডিও ছবি আঁকা যায় বা কিছু একটা লিখে নেওয়া যায়, এইটা এমন কি খুব বেশি কি? তো এটা যে বেশি, অনেক বেশি কিছু, এটার প্রমাণ হচ্ছে মাইক্রোসফটের এই প্রায় $10 বিলিয়ন ইনভেস্ট করে 49% কিনে নেওয়া, বা এটার যে ভ্যালুয়েশন প্রায় $25 বিলিয়ন হয়ে যাওয়া, এটা যে অসাধারণ কিছু, বা অসাধারণ কিছু না হলে যে বিল গেটসের মতো একজন অতি বুদ্ধিমান মানুষ এখানে $10 বিলিয়ন ঢালবে না, এটা আমরা খুব ভালো করে জানি। এটা শুধুমাত্র যদি ছবি জেনারেট করার জন্য হতো বা ছোটখাটো কাজ করার জন্য হতো, তাহলে কেউ এটার পেছনে এত টাকা ঢালতো না। দ্বিতীয় আরেকটা তথ্য আমি আপনাদেরকে বলি, সেটা হলো মাইক্রোসফট ঘোষণা দিয়েছে যে আগামী 6 বছরে তারা ওপেন সোর্সের পেছনে আরো $100 বিলিয়ন ইনভেস্ট করবে। এখন আপনারাই আমাকে বলেন, পৃথিবীতে তো হাজার হাজার সফটওয়্যার, আমরা গুগল প্লে স্টোরে গেলে হাজার হাজার সফটওয়্যার পাই। $100 বিলিয়ন ইনভেস্ট করার একটা সফটওয়্যারের নাম বলেন যেটার পিছনে কোনো একটা কোম্পানি $100 বিলিয়ন ঢালছে। তার মানে এটা আমি এই জন্য বোঝাচ্ছি যে নিশ্চয়ই এটা এমন অসাধারণ কিছু করতে পারে যার কারণে এটার পিছনে মাইক্রোসফট এই পরিমাণ টাকা ইনভেস্ট করছে। এবং আপনাদেরকে একটা তথ্য দিই, সেটা হলো যখন কোভিড আসলো তখন, এবং পরবর্তীতে যখন কোভিডের টিকা আবিষ্কার হলো, তখন পৃথিবীতে একটা ঘটনা প্রথমবারের মতো ঘটেছে। সেটা হলো এই, যে পৃথিবীতে এই প্রথমবারের মতো মানুষ মাত্র 6 মাস সময়ের মধ্যে কোনো একটা ডিজিজের ভ্যাকসিন আবিষ্কার করতে পেরেছে। এর আগে এর আগে যদি আপনি ধরেন স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জার কথা বলেন, যেটা 1918 সালে হয়েছিল এবং কোটি কোটি মানুষ মারা গিয়েছিল, তো সেটার ভ্যাকসিন আসতে সময় লেগেছে প্রায় 30 বছর। প্রায় সকল ভ্যাকসিন আসতে সময় লাগে প্রায় 20-25 বছর। ততদিনে মহামারী চলে যায়, মহামারীর কথা ভুলেও যায়, ভাইরাস দুর্বল হয়ে যায়। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন হিউম্যান হিস্ট্রি যেটা ঘটলো, যে মানুষ একটা টিকা আবিষ্কার করে ফেলেছে মাত্র 6 মাসের মধ্যে। এটা ঘটেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রচুর পরিমাণ ডেটা খুব অল্প সময়ের মধ্যে অ্যানালাইজ করা সম্ভব হচ্ছে। তো এটার মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কতটা ভ্যালুয়েবল আমাদের জন্য, বা কোম্পানিগুলো কেন এর পেছনে ঝাঁপিয়ে পড়ছে, এটার একটা কারণ হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ক্যাপাবিলিটিগুলো। আচ্ছা, তো এটা আমি বললাম কারণ আমাদের ভিতরে, আমাকে একজন কয়েকদিন আগে বলছিলেন যে আমাদের কোনো একজন পদস্থ ব্যক্তি নাকি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কিছু না, এই ওই অনেক কিছু। আমার কথা হলো যে আমরা বিষয়টা সম্পর্কে একটু জানি, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে যে আসলে বিষয়টা কি। আর পৃথিবীর শীর্ষ টেক কোম্পানিগুলো, যারা ইনফ্যাক্ট পৃথিবীর অর্ধেক সম্পত্তির মালিক, তারা তাদের ভান্ডার থেকে যখন এই পরিমাণ সম্পদ একটা কিছু ডেভেলপমেন্টের জন্য ফেলছে, তার মানে হচ্ছে তারা সেখান থেকে রিটার্ন আশা করে। $100 বিলিয়ন যখন সে ঢালছে, তার মানে সে আরো কয়েকশো বিলিয়ন ডলার আশা করে, এবং সে আশা করে মানে হচ্ছে ওই জিনিসটার ভিতরে এমন কোনো ভ্যালু আছে যার কারণে সেই পরিমাণ টাকা সেখানে সে ইনভেস্ট করছে। আচ্ছা, এটা তো জানলাম, আমরা হিস্ট্রির কথা বললাম। ইনফ্যাক্ট অনেকে বলে যে এরিস্টটলের সময় থেকেই মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে চিন্তা ভাবনা করছে, তখনই মানুষ চিন্তা করছে যে যন্ত্র কিভাবে কথা বলে। এটা সত্যি,
যে মানুষের কল্পনার জগতে বহু আগে থেকেই আছে যে যন্ত্র দিয়ে কাজ করানো যায় কিনা। আমরা ছোটবেলায় রোবোকপ দেখেছি, যে কিনা মানুষের মতো কথা বলে। এবং আপনারা জানবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো রোবোটিক ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিচ্ছে। আগে রোবট ছিল, তাকে যেটুকু কমান্ড দেওয়া হতো সে সেটুকুই করতো। এখনকার রোবট তৈরি হচ্ছে যে নিজে নিজে চিন্তা করতে পারে, কারণ তার মাথার ভিতরে চ্যাট জিপিটি বা গুগলের মেটা, ফেসবুকের মেটা বা গুগলের জেমিনি আছে, যারা কিনা নিজেরা চিন্তা করতে পারে। আচ্ছা, তো এই গেল আমাদের প্রথম 3টা অংশ আমি আপনাদেরকে বললাম। প্রথমত আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, দ্বিতীয়ত চ্যাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সেটা বললাম। আপনারা যদি কেউ প্রশ্ন থাকে করতে পারেন, আমি এর ভিতরে চেষ্টা করব উত্তর দিতে। আর তৃতীয়ত আমরা বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হিস্ট্রি এবং এর ভ্যালুটা কি, বাজার মূল্যটা কেমন। এবার আমরা আসি আমাদের চতুর্থ টপিক, যেটা আমি একটু দেখে নিচ্ছি, মনে থাকে না সব সময়। সেটা হলো এআই ব্যবহার করে এখন পৃথিবীতে কি কাজ হচ্ছে, কতগুলো কাজ হচ্ছে পৃথিবীতে এআই ব্যবহার করে, আমরা সেটা একটু জানি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা কথা বলি। আমার একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, তো সেখানে আমি দেখলাম যে পৃথিবীতে লিগ্যাল টেক, অর্থাৎ আইনজীবী এবং বিচারকদের কাজগুলোকে অটোমেশন করার জন্য প্রচুর টেকনোলজি কোম্পানি আছে। তারা আগে অল্প স্বল্প কাজ করত, যেহেতু টেকনোলজি ব্যবহার নিয়ে সবার ভিতরে একটা ভীতি আছে, তো তারাও খুব বেশি এগোতে পারে। কিন্তু যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসলো এবং কম্পিউটার মানুষের ভাষা বোঝা শুরু করলো, তখন পুরো পরিস্থিতিটাই চেঞ্জ হয়ে গেল। এখন এই লিগ্যাল টেক কোম্পানিগুলো এমনভাবে বাড়ছে, তারা সবাই চেষ্টা করছে, তাদের সবার চেষ্টা হচ্ছে এখন যে কিভাবে আইনজীবী বিচারক থেকে শুরু করে পুরো লিগ্যাল সিস্টেমকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পরিবর্তন করে দেওয়া যায়। সেই কেস রিসার্চ বলেন, সে আপনি কেস রেফারেন্সিং বলেন, অথবা ড্রাফটিং বলেন, বা রায় লেখার ক্ষেত্রেও আপনারা জেনে অবাক হবেন যে পৃথিবীর বিখ্যাত কিছু ইউনিভার্সিটিতে গবেষণা চলছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অ্যাকচুয়ালি জাজমেন্ট দেয়া যায় কিনা। এই গবেষণা চলছে। আপনারা যদি গুগলে সার্চ করেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করেন, সে আপনাদেরকে জানাবে। তো এই লিঙ্কডইনে আপনারা ইন্টেলের নাম জানেন। আমাদের যাদের কম্পিউটার আছে, বাংলাদেশের 99% কম্পিউটারে আপনারা ইন্টেলের প্রসেসর বা সিপিইউ, যেটা আমাদের সবারই ইন্টেলের প্রসেসর আমরা ব্যবহার করি। তো ইন্টেলের একটা পেজ আছে। একদিন আমি সেখানে গিয়ে কমেন্ট করলাম যে ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওরাও ডেভেলপ করছে, তো ওদেরকে গিয়ে আমি কমেন্ট করলাম যে আপনারা লিগ্যাল ফিল্ডের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করছে এটা আমার খুব দেখার ইচ্ছে। তো ওরা আমাকে তৎক্ষণাৎ রিপ্লাই দিয়ে ওরা দেখালো যে যুক্তরাষ্ট্রে ওরা কিছু মিড লেভেলের ফার্ম কিছু ইন্ডিভিজুয়াল লয়ারের সাথে কাজ করছে ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, এবং ওরা দেখিয়েছে যে ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে ল ফার্মগুলোর কাজের গতি প্রায় 50% বেড়ে গেছে। কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, আমি ওইদিকে আজকে যাব না, আপাতত অ্যাডভান্টেজ গুলোই বলে। ডিসঅ্যাডভান্টেজ গুলোর একটা হতে পারে যে আগের মতো অত মানুষ লাগবে না, আমরা ওই দুশ্চিন্তার দিকে না যাই। তো এই ধরনের বেশ কিছু কাজ হচ্ছে। আমি আপনাদের আরো কয়েকটা উদাহরণ দিই, আমি লিস্ট করেছিলাম সেখান থেকে কি ধরনের কাজ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। যেমন ধরেন যুক্তরাষ্ট্রে যেটা, আমি ইন্টেলের উদাহরণ দিলাম, যুক্তরাষ্ট্রের বেশ কিছু জাজমেন্ট ডেটাবেস আছে, যেমন ধরেন লেক্সিস নেক্সিস, ওয়েস্ট ল, এছাড়া এরকম আরো বেশ কিছু জাজমেন্ট ডেটাবেস আছে। এরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এটা ব্যবহার করে যেন খুব দ্রুত কোনো কেসের রেফারেন্স পাওয়া যায়, খুব দ্রুত যেন ডিসিশনে পৌঁছানো যায়, এই সাহায্য করছে তারা লয়ারদের। এবং বিখ্যাত আইবিএম কম্পিউটারের নাম আপনারা জানেন, আমরা যাদেরই কম্পিউটার আছে তারা আইবিএম এর নাম জানি। আইবিএম এর একটা সুপার কম্পিউটার আছে, নাম হচ্ছে ওয়াটসন। তো এই আইবিএম ওয়াটসন সেটা হচ্ছে আপনার ব্যবহার করছে আপনার মানুষের ডিজিজ অর্থাৎ রোগ নির্ণয়ের ক্ষেত্রে। আমরা একটা দেখলাম যে আমাদের লিগ্যাল ফিল্ডে ব্যবহার হচ্ছে আমাদের ডিজিজ আইডেন্টিফাই করার ক্ষেত্রে, আর্লি স্টেজে ক্যান্সার আইডেন্টিফাই করার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হচ্ছে। আপনারা জানেন যে পৃথিবীর অনেক দেশে এখন সেলফ ড্রাইভিং কার, অর্থাৎ আমরা যে উবার ডাকি, যুক্তরাষ্ট্রে উবার ডাকলে তার ভেতরে এখন আর ড্রাইভার থাকে না, থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটো ড্রাইভার, সে ড্রাইভিং করে নিয়ে যায়। অথবা ধরেন
আহ, খুব কাছের আমাদের দেশে যেটা হচ্ছে, আমাদের দেশে সম্প্রতি একটা কাজ শুরু হয়েছে, আপনারা জানেন, গুলশানে ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য হচ্ছে আমরা এখন বাংলাদেশ সরকার ব্যবহার শুরু করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, যে কিনা প্রতিটা গাড়িকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে। ফলে কেউ যদি রাস্তায় ভায়োলেট করে, আইন ভায়োলেট করে, তাকে আইডেন্টিফাই করা এখন খুব সহজ। আর ইনফ্যাক্ট আমি কিছুদিন আগে আমার এক বন্ধু আছে যে কিনা ইন্স্যুরেন্সে চাকরি করে। তো আমি তাকে বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তুমি তোমার ব্যবসাকে এইভাবে বাড়িয়ে নিতে পারো, তুমি তোমার ক্লায়েন্ট বেস বাড়াতে পারো, বা তোমার ব্যবসায় নতুন নতুন আইডিয়া যোগ করতে পারো। তো সে প্রথমে শুনলো, শোনার পরে সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে। তা আমি তার ব্যবসা যেহেতু ইন্স্যুরেন্স, আমি একটু খুঁজছিলাম যে ইন্স্যুরেন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করছে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, ইন্স্যুরেন্স ব্যবসার ক্ষেত্রে। এবং আমি দেখলাম যে GPT-4 যেটা আমরা ব্যবহার করি, সেই GPT-4 ব্যবহার করে পৃথিবীর কয়েকটা ইন্স্যুরেন্স কোম্পানি ওপেন সোর্স এআই অর্থাৎ GPT-4 এর যে মালিকানাধীন প্রতিষ্ঠান, তাদের সাথে বসে তারা কিন্তু অসাধারণ, মানে ইন্স্যুরেন্স ব্যবসাকে একটা নতুন মাত্রা দিচ্ছে। এবং এটা শুধু ইন্স্যুরেন্স ব্যবসা না, আমি বলি যে পৃথিবীর যে কোনো প্রফেশন, যে কোনো ব্যবসাকে আমরা নতুন চিন্তা যোগ করতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। আমরা নতুন আহ, ব্যবসার নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এবং কিছু কিছু মজার ঘটনা ঘটবে সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার ফলে। যেমন ধরেন, আমরা যে গেমস খেলি, আমরা সবাই মোবাইলে গেমস খেলেছি, ল্যাপটপ ডেস্কটপে গেমস খেলি। খুব শীঘ্রই যেটা হবে, এই গেমসের ক্যারেক্টারগুলো রিয়েল টাইমে আমাদের সাথে কমিউনিকেট করবে। অর্থাৎ আমরা গেমস খেলবো, যেমন ধরেন আপনি হয়তো খেলছেন, কি বলে, পাবজি খেলছেন, পাবজির ওই ক্যারেক্টারটা আপনার সাথে রিয়েল টাইমে কথা বলবে। এটা এখন আর কোনো মানে অবাস্তব কল্পনা না, এটা একেবারেই বাস্তব। আপনারা যেটা করবেন, এই উদাহরণগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে ইউটিউবে গিয়ে আপনারা যেটা করতে পারেন, যেমন এলন মাস্কের কোম্পানি টেসলা, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে এবং তাদের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে যারা টুইটার ব্যবহার করেন, সেখানে টাকা দিয়ে ব্যবহার করা যায়। তো টুইটারে পাবেন, বা ইউটিউবে টেসলার ভিডিও যদি আপনারা সার্চ করেন, তাহলে সেখানে পাবেন যে টেসলা তার রোবটকে কিভাবে, আমি আগে যেটা বলেছি, আমরা ছোটবেলায় রোবোকপ যেরকম দেখেছি যে মানুষ বুঝে, নতুন দিনের রোবট মানুষ বুঝে। আগে রোবটগুলো যেটা হতো যে আপনি যেটুকু প্রোগ্রাম করা থাকতো, অর্থাৎ তাকে যদি বলতেন যে তুমি হাঁটো, সে শুধু হাঁটতো, সে আর গাইতে পারতো না। কিন্তু এখন আর তা না। এখন যেহেতু রোবটের ব্রেনের ভিতরে চ্যাট জিপিটি মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেট করে দেওয়া হচ্ছে, এখন রোবটগুলো মানুষের মতো আচরণ করা শুরু করছে। এগুলোর ভয়ঙ্কর দিক আছে সামনে, আমরা জানি, কিন্তু আমরা ওইদিকে এখন চিন্তা না করে আমরা শুধু পজিটিভ দিকগুলো চিন্তা করি যে মানুষের ক্ষেত্রে এটা কিভাবে ভালো ব্যবস্থা নিয়ে আসতে পারে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আপনারা যেটা করবেন, ইউটিউবে এই আপনাদের যে কোনো প্রফেশনে, আপনারা যেই প্রফেশনেই আছেন না কেন, ইউটিউবে গিয়ে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই প্রফেশনে কি ভূমিকা রাখছে এই বিষয়ে একটু সার্চ দিবেন, আপনারা প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন। তার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। বা আপনারা যদি কারো লিঙ্কডইন প্রোফাইল থাকে, তো সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যেসব রিসোর্স পার্সন আছেন, যারা প্রফেশনাল আছেন, তাদের সাথে যদি একটু কানেক্ট থাকেন, তাহলে আপনি একজন আইনজীবী হন, একজন বিচারক হন, যে কোনো ব্যবসার মানুষ হন, যে কোনো প্রফেশনের মানুষ হন, আপনারা জানতে পারবেন যে আপনাদের সংশ্লিষ্ট প্রফেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আসলে কি কাজ হচ্ছে এবং আপনারা নিজেদের ব্যক্তিগত কাজে কিভাবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাধারণ ব্যবহার তো আমরা জানি, আমরা ছবি আঁকি, ভিডিও তৈরি করি। ইনফ্যাক্ট আপনারা অনেকেই দেখেছেন যে আমি প্রচুর পরিমাণ ছবি পোস্ট করি, প্রচুর পরিমাণ ভিডিও পোস্ট করি, গান দেই, আমি মিউজিক তৈরি করি। এই সমস্ত কিছুই কোনোটাই আমার নিজে তৈরি করা নাই, সমস্ত কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি করা। লিরিক্স গুলো আমার, কিন্তু বাদ বাকি সবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি করা। আপনারা ধীরে ধীরে আপনারা এগুলো সম্পর্কে জানবেন, যদি আশা করি যদি আমার সাথে থাকেন, তাহলে আমি ধীরে ধীরে আপনাদেরকে আরো জানাবো পরবর্তীতে, বিশেষ করে লিগ্যাল ফিল্ডে আইনজীবী এবং বিচারকরা কিভাবে আরো সহজভাবে ব্যবহার করতে পারেন, এই বিষয়ে আমি আপনাদেরকে আরো জানাবো।
আমি যেহেতু আমার বেশিরভাগ আজকে যারা যুক্ত আছেন, আমি জানি যে আমাদের বেশিরভাগ হচ্ছেন আপনারা লয়ার এবং টিচারও বেশিরভাগ। তো আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের কথা বলি, যেগুলো এখন অলরেডি বাজারে আছে, যেগুলো পৃথিবীব্যাপী কাজ হচ্ছে। যেমন ধরেন ই ডিসকভারি, এটা আমি বহুদিন ফেসবুকে লেখালেখি করেছি, আপনারা পড়েছেন। এখন যেটা হয়, আমাদের বিচারকদেরকে একটা জাজমেন্ট ডেটাবেস দেওয়া আছে, যেটার নাম হচ্ছে কি বলে, নামটা ভুলে গেলাম, বা এরকম বেশ কিছু। যেমন ধরেন আমাদের ডিএলআর, ধরেন আপনার কাছে 70টা ডিএলআর আছে, এখন পর্যন্ত মনে হয় 73 বা 74 ভার্সন আছে। তো 74টা ডিএলআর থেকে কোনো একটা জাজমেন্ট আপনি বের করতে গেলে যে কি অবস্থা হয়, প্রথমত আপনাকে পূর্ব থেকে জানতে হবে যে একটা জাজমেন্ট হয়েছে কিনা এই বিষয়ে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে জানতে হবে জাজমেন্টটা কোন ডিএলআর এ আছে। তৃতীয়ত আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো এই কাজটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেকেন্ডের ভিতর করা যায়। বিশ্বাস না হলে আপনারা যদি আপনাদের মাইক্রোসফট কোপাইলট থাকে, আপনারা ওখানে গিয়ে ইন্ডিয়ান জাজমেন্টগুলো যেহেতু অনলাইনে প্রচুর পাওয়া যায়, আপনারা কোনো একটা লয়ের কোনো একটা বিষয়ে কোনো জাজমেন্ট আছে কিনা এই বিষয়ে আপনাদের মাইক্রোসফট কোপাইলট বা চ্যাট জিপিটিতে সার্চ দিয়েই দেখতে পারবেন যে কত সহজে একটা জাজমেন্টকে ডেটাবেস থেকে নামিয়ে পড়া যায়। অর্থাৎ এই যে পাতার পর পাতা উল্টিয়ে রাতের পর রাত শেষ করে দিনের পর দিন শেষ করে যে আমরা জাজমেন্ট বের করি, কেস রেফারেন্সিং করি, এটার আসলে কোনো দরকারই নেই। এবং আমার একটা বিশ্বাস, কেন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার নিয়ে এত উৎসাহী, আমি মনে করি যে মানুষ কাজ করবে আরো বেশি সফিস্টিকেটেড কিছু। এই ছোটখাটো খোঁজাখুঁজির কাজ করার জন্য আসলে মানুষের জন্ম হয় নাই। খোঁজাখুঁজির কাজ করবে যন্ত্র, মানুষ করবে অসাধারণ কোনো কাজ, অসাধারণ কিছু আবিষ্কার করবে, এটা হচ্ছে মানুষের কাজ। তো লিগ্যাল রিসার্চের কথা বললাম। পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে আপনার কন্ট্রাক্ট অ্যানালাইসিসে। ধরেন বড় বড় কোম্পানিগুলো যখন কোনো চুক্তি করে, সেই সব চুক্তিপত্রে অনেক ডিটেইলস থাকে। একটা মানুষকে ওই চুক্তিপত্র খুঁজে 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 প্রত্যেকটা ডিটেইলস যদি পড়তে হয়, তাহলে তার জন্য দীর্ঘ সময় লাগে, এবং মানুষের তো হিউম্যান এরর তো আছেই। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এখন হচ্ছে খুব সহজেই কন্ট্রাক্টগুলো বিশ্লেষণ করা যাচ্ছে। ভবিষ্যতে আমরা কি দেখতে যাচ্ছি, আপনারা যারা আমার বিভিন্ন পোস্ট পড়েন, আমি আমি খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অন্তত 50% রায় লিখতে পারবো আগামী 5 থেকে 10 বছরের মধ্যে। এবং যেটা হবে যে আমাদের সবার হাতে হাতে কাস্টমাইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব অল্প সময়ের মধ্যে আমরা পেয়ে যাব। আমাদের পরবর্তী টপিক যেটা ছিল সেটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, এই বিষয়টা আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কারণ যখন আপনারা এই যে একটু আগে আমি যেটা বললাম যে কাস্টমাইজড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আপনারা খুব শীঘ্রই পাবেন, সেটা কিভাবে কাজ করে, আমি একটু কিছু মুখে দিয়ে নিই। আমি দুঃখিত, আমার একটু খিদা লেগেছে, সরি। তো কাস্টমাইজড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে, যেটা বলছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, এই বিষয়টি বোঝার জন্য, এই বিষয়টি বোঝা জরুরি। কেন জরুরি? কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যখন আপনি কিছু ব্যাখ্যা করতে যাবেন, বা তার মাধ্যমে তাকে যখন কোনো কমান্ড দিবেন যে আমাকে এই কাজটা করে দাও, সে কিভাবে কাজ করে এটা না জানলে এই কমান্ড আপনি দিতে পারবেন না। সহজ ভাষায় বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, খুবই সহজ। সেটা হলো একটা শিশু কিভাবে শেখে। একটা শিশু জন্মের পরে সে যখন কথা বলতে শেখে অল্প অল্প, আমরা অন্তত ধরেন 10 বার তার বাবার দিকে তাকিয়ে বলি আমি হচ্ছে তোমার বাবা, বা মাকে দেখি বলি ওই হচ্ছে তোমার মা, বা ধরেন একটা আপেলকে দেখিয়ে বলি এটা হচ্ছে একটা আপেল, সরি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত এই প্রক্রিয়াতেই কাজ করে। একটা বাচ্চা যেভাবে শিখে, অর্থাৎ কোন একটা বস্তু দেখতে 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 শিখতে 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 যেভাবে শেখে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজও ঠিক সে একই রকম, একইভাবে একই প্রক্রিয়ায় সে শেখে। যেমন ধরেন তাকে যেটা করা হয়, এই যে আমরা ছবি আঁকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, সে কিভাবে ছবি আঁকতে পারে, যেটা করা হয়, ধরেন তাকে প্রথমে 1 কোটি ছবি দেওয়া হয় বা 100 কোটি ছবি দেওয়া হয়। তো 100 কোটি বা 1 কোটি ছবি দেওয়ার পরে একটা ছবি কিরকম হয়, এই প্যাটার্নটা তার মাথায় ঢুকে যায়। তারপর যখন আমরা তাকে বলি যে আমাকে অমুক একটা ছবি এঁকে দাও, আমাকে একটা মানুষের ছবি এঁকে দাও, আমাকে একটা
কোনো অ্যানিমেলের ছবি এঁকে দাও, কোনো একটা অবজেক্টের ছবি এঁকে দাও, তখন এই কোটি কোটি ছবি বিশ্লেষণ করে সে মুহূর্তের মধ্যে আমাকে একটা ছবি এঁকে দিচ্ছে। তার মানে ওই যে অনেকটা হিউম্যান চাইল্ডের মধ্যেই আমাদের যে মানব শিশু যারা যেভাবে শিখে, ঠিক একই প্রক্রিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখে। এখন এটা কেন জানা জরুরি? জানা জরুরি এই জন্য, যখন আমাদের সবার হাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, অর্থাৎ দেখা যাবে একজন ডাক্তার, তার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে শুধু ডাক্তারের কাজ করছে। একজন আইনজীবী, তার এআই শুধু লিগাল ফিল্ডের কাজ করছে। একজন ইন্স্যুরেন্স ব্যবসায়ী, তার এআই শুধু ইন্স্যুরেন্সের কাজ করছে। এই যে কাস্টমাইজড এআই, এটা এখনই তৈরি করা যায়, এবং আমি নিজে তৈরি করে আপনারা দেখেছেন কিছু ভিডিওতে, আমি যদিও বলিনি এগুলো আসলে কাস্টমাইজড এআই। সেটা হলো, আপনি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে তাকে আপনি শিখিয়ে পড়িয়ে নিতে পারবেন। অর্থাৎ তাকে আপনি 50টা বই দিয়ে বলতে পারবেন তুমি এই 50টা বই পড়ো, নেক্সট টাইম আমি ধরেন বিজিএস পরীক্ষা দিব, এখন নেক্সট টাইম তুমি আমাকে এখান থেকে প্রশ্ন করবা আর আমি উত্তর দিব, এবং তুমি দেখবা এই বই অনুসারে সেগুলো কারেক্ট আছে কিনা। এখন দেখেন, এই কারণে আমি বললাম যে হিউম্যান, মানে আমাদের মানব শিশু যেভাবে শেখে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে একইভাবে শেখে। তাকে আপনি আগে 100টা বই পড়ান বা 1000 বই পড়ান, বই পড়িয়ে তারপর আপনি তাকে জিজ্ঞেস করেন এইবার তুমি আমাকে এই 1000 বই থেকে প্রশ্ন করো, তখন সে আপনাকে ওই 1000 বই থেকে প্রশ্ন করবে, এবং আপনি যদি তাকে বলেন যে তুমি মিলিয়ে দেখো আমার দেওয়া উত্তরগুলো ঠিক আছে কিনা, এটা বলাও লাগবে না, সে ইমিডিয়েট আপনাকে আপনার উত্তর ভুল কি সঠিক ওই বই অনুসারে আপনাকে বলে দিবে। তো এইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শেখার পদ্ধতি। অর্থাৎ সারা দুনিয়ায় আপনারা যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেন, এই সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শেখার পদ্ধতি হচ্ছে মানব শিশুর মতো। মানব শিশুকে যেভাবে একটা অবজেক্ট, একটা মানুষ, একটা রং, একটা যে কোনো একটা কিছু বারবার বারবার দেখিয়ে শেখাতে হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও কোনো একটা বিষয় কোটি কোটি বার দেখানোর পরে সে সেই বিষয়টা চিনতে পারে এবং তারপর সেটা প্রসেস করতে পারে। অনেকটা মানব শিশু তো এরকমই করে। সে প্রথমে তাকে দেখিয়ে বলা হয় যে অমুক তোমার বাবা, বারবার বারবার বলার পরে সে একটা সময় বাবা বলতে শেখে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকটা এই প্রক্রিয়ায় শেখে। তো প্রথম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা সারা দুনিয়ায় অনেকটা আলোড়ন তুলেছে, যেমন আমাদের চ্যাট জিপিটি, তাকে এরকম ধরেন ইন্টারনেটে যত বই আছে সব বই তাকে পড়িয়ে ফেলা হয়েছে। অর্থাৎ পৃথিবীর যত বই আছে তাকে সব বই পড়ানো হয়েছে। এখন আপনি যদি আমাদের বাংলাদেশের কোনো গাইড বই বলেন, সেটা থেকে হয়তো সে উত্তর দিতে পারবে না, ওই বই অনলাইনে নাই হয়তো। কিন্তু এই ছাড়া পৃথিবীর যত বই আছে, বিশেষ করে পাশ্চাত্যের যত বই আছে, এবং এখানে একটা সমস্যা বলে রাখি, বাংলা কন্টেন্ট অনলাইনে খুবই কম, বাংলা লেখালেখি কম, যেহেতু আমাদের পড়াশোনা আসলেই কম জাতি হিসেবে, দেশ হিসেবে, যার কারণে চ্যাট জিপিটি বলেন আর যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বলেন, তারা বাংলায় খুব একটা পারদর্শী না। তো যেটা বলছিলাম, এই যে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি পদ্ধতিতে শিখে, এইটা বুঝতে পারলে আমরা তাকে প্রশ্ন করতে পারবো আরো ভালোভাবে তাকে কমান্ড দিতে পারবো। যেমন ধরেন, আমি একবারে ভিডিওর শুরুতে আমি যেটা বলেছি যে আমি যখন ইন্ডিয়াতে ট্রেনিং করার সময় আমি যখন বক্তব্যটা রেডি করেছিলাম, আমি কি কমান্ড লিখেছি, আমি লিখেছিলাম যে আমি একটা বক্তব্যে ফেয়ারওয়েল স্পিচ দিতে চাই, আমরা 50 জন বিচারক এসেছি ইন্ডিয়াতে ট্রেনিং করতে, ইন্ডিয়ান ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে, আজকে ট্রেনিং এর শেষ দিন, তুমি আমাকে একটা ফেয়ারওয়েল স্পিচ রেডি করে দাও। এই যে কমান্ডটা দিলাম, তারপর সে আমাকে বলেছে, বলার পরে আমি বললাম যে না ঠিক আছে, কিন্তু তুমি চাইলে এটাকে আরেকটু মডিফিকেশন করতে পারো, আমি এখানকার ডিরেক্টরের একটু প্রশংসা করতে চাই, আমি এখানকার মানুষের একটু প্রশংসা করতে চাই। তখন সে প্রশংসাটাও যোগ করে দিয়েছে। তো এইভাবে করে 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 আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বারবার বারবার প্রশ্ন করে করে আপনি তাকে দিয়ে আপনার যে দরকারি রেজাল্টটা সেটা বের করে নিতে পারেন। এবং এখানে একটা মজার বিষয় বলে রাখি, যে আপনারা জানেন যে ফেসবুকে আমরা ওই মুরাদ টাকলা নামে একটা বিষয় আছে, যে এই বাংলিশ, যেটা অর্থাৎ একটা সময় অনেকে ফেসবুকে লিখতো তোমাকা কেমন দেখা যাচ্ছে। তো এইটা আমরা মানুষ না বুঝলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝে। অর্থাৎ তাকে যদি আপনি এই ভাষায়ও বোঝেন, এগুলো মানে প্রতিনিয়ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পরিমাণ ডেভেলপ হচ্ছে যে সে আমাদের এখন ওই কি বলে বাংলিশ ভাষাও সে বোঝে। সুতরাং এখন যদি আপনি বাংলায় কমান্ড দেন,
আগের মতো যেটা 1 বছর আগেও ছিল তার থেকে এখন আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এবার আমরা মূল বিষয়ে আসি। আমি জানি অনেক অনেক সময় ধরে কথা বলছি, আপনারা অনেকেই হয়তো বিরক্ত হয়ে যাবেন। সেটা হচ্ছে কোন কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই মুহূর্তে বাজারে আছে, কোন কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই মুহূর্তে আমরা বাজারে পাচ্ছি। চ্যাট জিপিটি 3.5 আসলো 2022-এ। এটা আসার পরে সবার তো ঘুম হারাম, বাদ বাকি টেক কোম্পানিগুলোর। গুগল সবার আগে চিন্তা করলো যে এতদিন তো সবাই আমাকে দিয়ে সার্চ করেছে, এখন আপনারা গুগলে যদি কিছু সার্চ করেন দেখবেন যে গুগল আপনাকে 10টা পেজ সামনে এনে দিবে। তারপর মানে 1000 পেজ দিবে, তার ভিতরে প্রথম 10টা, প্রত্যেক পেজে নিচে ক্লিক করে করে প্রত্যেকটা পেজে গেলে আরো 10টা 10টা করে আসে। অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে ক্লিক করেন না কেন গুগল আপনাকে 1000 পেজের সাজেশন দিবে। কিন্তু যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সার্চ করেন, ধরেন আপনি জানতে যাচ্ছেন যে আমি আমেরিকান হিস্ট্রি জানতে যাচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগে আপনাকে আমেরিকান হিস্ট্রি জানাবে, তারপর কিছু লিঙ্ক হয়তো আপনাকে শেয়ার করবে। অর্থাৎ জানার বিষয়টা আগে আপনার আপনার কাছে চলে আসবে। কিন্তু গুগলে কিন্তু তা না, গুগলে হচ্ছে আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে জানতে হয়। তো ট্র্যাক হারিয়ে ফেলেছি। তো গুগল চিন্তা করলো যে এতদিন তো সবাই আমাকে দিয়ে সার্চ করেছে, এখন কি করবে, এখন তো আর আমাকে সার্চ করবে না, এখন তো সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবে, কারণ সে তো মানুষের ভাষা বুঝে, মানুষ যেই ভাষাই বলুক না কেন সে তো বুঝে। তো গুগল চেষ্টা করে, গুগল জেমিনি, আবার কেউ কেউ জেমিনাই বলে, প্রথমে এটার নাম ছিল গুগল বার্ড, এআই বার্ড। তো গুগল প্রথমে গুগল জেমিনি আনলো বা বার্ড আনলো, কিছুদিন পরে সেটার নাম হলো জেমিনি। তো প্রথমে আসলো আপনার চ্যাট জিপিটি 3.5। আপনারা যেটা যে কোনো ব্রাউজারে বা আপনারা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে আপনারা চ্যাট জিপিটি 3.5 একেবারে ফ্রি ব্যবহার করতে পারেন। তার একটা নলেজ লিমিটেশন হচ্ছে 2022 সাল পর্যন্ত, অর্থাৎ 2022 সালের পরে সে আর কিছু জানে না, আর কোনো ঘটনা জানে না। তবে 2022 সালের আগে পৃথিবীর যত বইটই লেখা হয়েছে সব সম্পর্কে সে মোটামুটি জানে। ওইটা একেবারেই ফ্রি, এখন আর এটাতে লগ ইনও করা লাগে না, অটোমেটিক ব্যবহার করা যায়। তো চ্যাট জিপিটি 3.5 আসলো, তারপর গুগলের জেমিনি আসলো, এবং আপনারা জেমিনি গুগল ব্রাউজারে গেলেই ব্যবহার করতে পারবেন। যে কোনো ব্রাউজার থেকে জেমিনি লিখে সার্চ দিবেন, গিয়ে জেমিনি ব্যবহার করতে পারবেন। সেটাও একটা অসাধারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওটা দিয়ে আপনারা অসাধারণ সব কাজ করতে পারেন। তারপর যেটা আসলো সাম্প্রতিক, এর ভিতরে আরেকটি আসলো, সেটা হচ্ছে আপনারা এলন মাস্কের নাম শুনেছেন। এই ভদ্রলোকের এই ভদ্রলোক একটা, এখানে একটা মজার ঘটনা বলি। এই ভদ্রলোক ঘোষণা দিলেন যে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নীতি নৈতিকতা কম থাকবে। এটার মানে হলো উনি বুঝাচ্ছেন যে এখন যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে আপনি যদি বলেন আমাকে একটা ধর্মগ্রন্থ লিখে দাও, চ্যাট জিপিটি আপনাকে জীবনেও ধর্মগ্রন্থ লিখে দিবে না। আপনি যদি বলেন যে আমাকে বাংলাদেশের কোনো একজন নেতা নেত্রীর ছবি ব্যঙ্গ করে এঁকে দাও বা নেতা নেত্রীর কার্টুন এঁকে দাও, চ্যাট জিপিটি কিন্তু এঁকে দিবে না। চ্যাট জিপিটি বা গুগলের জেমিনি কখনোই এঁকে দিবে না। কিন্তু ইলন মাস্কের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইলন মাস্ক একটু দুষ্ট প্রকৃতির লোক, এটা আপনারাও জানেন, ওনার নেচার খুব একটা সুবিধার না। তো উনি ঘোষণা দিলেন যে ওনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এত নীতি নৈতিকতা থাকবে না। উনি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনলেন এটার নাম হচ্ছে গ্রক, GROK। তো এই গ্রক পাওয়া যায় হচ্ছে যারা টুইটার ব্যবহার করেন, মানে আগের টুইটার, এখন টুইটারের নাম হয়েছে এক্স। তো এক্স যারা ব্যবহার করেন তারা এক্স এর মধ্যে মান্থলি $20 খরচ করলে ওখানে গিয়ে আপনারা হচ্ছে এই গ্রক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারেন। এবং একটা মজার ব্যাপার যেটা আমি বললাম, গ্রকে গিয়ে আপনি যদি বলেন যে আমাকে চুরি করার বুদ্ধি দাও, গ্রক আপনাকে চুরি করার বুদ্ধি দিবে, যেটা আপনাকে চ্যাট জিপিটি দিবে না। চ্যাট জিপিটি তখনই চ্যাট থামিয়ে বলবে যে তুমি অন্য বিষয়ে জিজ্ঞেস করো ভাই, আমার এই বিষয়ে আমার কথা, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। তো ওইটাও একটা অসাধারণ ইন্টেলিজেন্স। এবং আরো আসলে সত্যি বলতে কি, বাধা না থাকলে তার বুদ্ধি বেশি হয়। এখন খারাপ কাজে ব্যবহার করার সেটা তো মানুষের বিষয়, মানুষ যদি খারাপ কাজে ব্যবহার করতে চায় সেটা তো একান্তই মানুষের ব্যক্তিগত বিষয়। কিন্তু গ্রক একটি অসাধারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যারা আমি দেখেছি এটার ব্যবহার, ইউটিউবে দেখেছি, আমার পরিচিত কয়েকজনের কাছে আমি এটার ব্যবহার দেখেছি। তো চ্যাট জিপিটি, গুগলের জেমিনি, গ্রক, তারপর যেটা আসলো, এবং আমার ধারণা এটা আমাদের পুরো সোশ্যাল মিডিয়াকে চেঞ্জ করে দিবে, সেটা হচ্ছে ফেসবুকের মেটা.এআই। মেটার এআই কয়েকদিন আগেই এসেছিল, কিন্তু সেটা সাধারণের জন্য উন্মুক্ত ছিল না, বা প্রথম ভার্সনগুলো অতটা
মানে চ্যাট জিপিটি বা অন্যান্যদের তুলনায় অত ভালো ছিল না। তো অতি সম্প্রতি ফেসবুক হচ্ছে আপনার মেটা এআই রিলিজ করেছে সাধারণ মানুষের জন্য, তবে বাংলাদেশে পাওয়া যায় না। আপনারা ভিপিএন ইউজ করে যদি যুক্তরাষ্ট্রের সার্ভার ধরতে পারেন বা ধরা যায়, তাহলে ভিপিএন ইউজ করে যুক্তরাষ্ট্রের সার্ভার থেকে আপনারা মেটা এআই ব্যবহার করেন। এবং বিশ্বাস করেন, এটা এটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে আমরা যারা আমাদের প্রত্যেকটা ফেসবুক অ্যাপ এবং হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে মেটা এআই থাকবে। এটা ফেসবুক হয়তো আগামী 6 মাসের মধ্যে সারা পৃথিবীতে রিলিজ করবে, রোল আউট করে দিবে, এবং আমাদের সবার ফেসবুকে, সবার হোয়াটসঅ্যাপে এই মেটা এআই থাকবে। এবং আমি মেটা এআই ব্যবহার করি ভিপিএন ইউজ করে। এটার ক্যাপাবিলিটি অসাধারণ। আমি একটা মক ইন্টারভিউর ট্রায়াল আপনাদেরকে দেখিয়েছি যে কেউ যদি বিসিএস পরীক্ষা দিতে চায়, কেউ বিজেএস পরীক্ষা দিতে চায়, বা কেউ যদি অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিতে চায়, বা অন্য যে কোনো প্রফেশনের পরীক্ষা দিতে চায়, সেখানে একটা মক ইন্টারভিউ সিস্টেম আছে। তাকে বললেই হয় যে আমি অমুক বিষয়ে ইন্টারভিউ দিতে চাই, তুমি আমাকে প্রশ্ন করো। সে আপনাকে একের পর এক প্রশ্ন করে যাবে। এবং ওইটার মাধ্যমে শুধু ছবি আঁকা যায় না, অ্যানিমেশন তৈরি করা যায়। এবং আমি নিশ্চিত ফেসবুক যেটা বলেছে, তারা যে মেটা এআই রিলিজ দিয়েছে, এটা হচ্ছে ধরেন উন্নতির থার্ড লেভেলে। সহজ ভাষায় বুঝলাম, আমি ওই টোকেন ব্যবহার না করলাম, টেকনিক্যাল শব্দগুলো আমি ব্যবহার না করলাম। উন্নতির থার্ড লেভেলে, অর্থাৎ ধরেন এটাকে পৃথিবীর 3/1 বই পড়িয়ে ফেলা হয়েছে, সহজ ভাষায় যদি বলি। তো ফেসবুক ঘোষণা দিয়েছে যে মেটার যে আলটিমেট ভার্সন, যেটাকে তারা ট্রেনিং করছে, ট্রেনিং করাই বলে এটাকে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ট্রেনিং করার মাধ্যমে মানুষের সামনে হাজির করা হয়। তারা যেটাকে ট্রেন করছে সেটার ক্যাপাবিলিটি এখন যেটা আমাদের সামনে আছে মেটা এআই, সেটার ক্যাপাবিলিটির চেয়ে অন্তত 500 গুণ বেশি। আমি মেটা এআই ব্যবহার করে এখনই মুগ্ধ হচ্ছি, তাহলে যেটা সামনে আসছে, যার ক্যাপাবিলিটি, যার সামর্থ্য 500 গুণ বেশি, সেটা দিয়ে কি করা যাবে একবার ভাবেন। এখন যদি ছবি তৈরি করা যায়, ছোট ছোট অ্যানিমেশন তৈরি করা যায়, যেটার সামর্থ্য 500 গুণ বেশি, সেটা দিয়ে তো মুহূর্তের মধ্যে সিনেমা তৈরি করে ফেলা যাবে, বা মুহূর্তের মধ্যে একটা গান তৈরি করে ফেলা যাবে, বা মুহূর্তের মধ্যে কোনো একটা রোগ আইডেন্টিফাই করে ফেলা যাবে। তো এই গেল মেটা এআই। এবং যখনই মেটা এআই, কারণ ফেসবুকের একটা সুবিধা আছে, সেটা কি জানেন? ফেসবুক ব্যবহার করে পৃথিবীর 200 কোটি মানুষ। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে শেখানোর জন্য তো আমাদেরকে প্রচুর পরিমাণ ডেটা লাগে, প্রচুর পরিমাণ তথ্য লাগে। এত তথ্য পৃথিবীর অন্য কোনো টেক কোম্পানির কাছে নাই, যেটা গুগল এবং ফেসবুকের কাছে আছে। আর এই যে আমি লাইভ করছি, বা এই যে আপনারা কমেন্ট করছেন, বা এই যে আমরা ফেসবুকে একটা ছবি দিচ্ছি, এই প্রত্যেকটা ছবি, লাইভ, ভিডিও, কমেন্টকে ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নিয়ে প্রতিনিয়ত শিখছে। মানুষ কিভাবে কথা বলে, মানুষ কিভাবে চিন্তা করে, মানুষের জ্ঞানের স্তর কেমন, মানুষ যেসব বই লিখেছে সেগুলো কি, এই প্রত্যেকটা বিষয় ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ফেসবুক ব্যবহারের মাধ্যমে ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিনিয়ত শিখছে। এই জন্য আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ফেসবুকের উচিত আমাদেরকে টাকা দেয়া। আমাদের প্রত্যেকটা কথা কাজের জন্য, আমাদের প্রত্যেকটা শব্দের জন্য, আমাদের প্রত্যেকটা পোস্টের জন্য ফেসবুকের উচিত আমাদেরকে এখন টাকা দেয়া। কারণ তুমি আমার ডেটা ব্যবহার করে তুমি কিন্তু তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বড় মানে উন্নত করছো। তুমি যেটাকে 500 বিলিয়ন প্যারামিটারে নিয়ে যাবে, সেটা তো তুমি আমাদের ডেটা ব্যবহার করে করছো। তো ফেসবুকের উচিত আসলে আমাদের সবাইকে টাকা দেয়া। হয়তো আমরা সামনের দিকে কোনো লয়ারকে পাবো যিনি কোনো রিট করবেন বাংলাদেশে অথবা অন্য কোনো দেশে, যারা ফেসবুকে বাধ্য করবে টাকা দিতে। তো এই হলো মানে এছাড়া আরো অনেক, সরি আমি একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। এটা হলো মূল চারটা যেটা আমাদের সামনে আছে। একটা হচ্ছে ফেসবুকের, একটা গুগলের, একটা ওপেন এআই বা মাইক্রোসফটের, একটা হচ্ছে আপনার ইলন মাস্কের বা টুইটারের বা এক্স এর ভিতরে যেটা আছে। এটা হচ্ছে আমাদের সামনে। এর বাইরে আরো কাজ হচ্ছে, যেমন ধরেন অ্যামাজন কাজ করছে গোপনে, অ্যাপল ফোনে খুব শীঘ্রই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, ওরা চেষ্টা করছে। তারপর অ্যাডোবি, আপনারা অ্যাডোবি যারা পিডিএফ ফাইল করেছেন বা অ্যাডোবি সফটওয়্যার ব্যবহার করেছেন, তারা অ্যাডোবি সম্পর্কে জানেন। ওরা চেষ্টা করছে, ছোট বড় হাজার হাজার কোম্পানি চেষ্টা করছে তাদের নতুন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসার জন্য। তো আমরা আপাতত চারটা সম্পর্কে জানি। এক হচ্ছে চ্যাট জিপিটি বা ওপেন সোর্সের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটার মালিকানা মূলত মাইক্রোসফটের অর্ধেক এবং ওপেন সোর্সের অর্ধেক।
2 নাম্বার যেটা হচ্ছে ফেসবুকের meta.ai, যেটা আমরা বাংলাদেশ থেকে ভিপিএন ব্যবহার করতে পারি। 3 নাম্বার হচ্ছে গ্রক, যেটা টুইটারে ব্যবহার করা যায়। 4 নাম্বার হচ্ছে আমাদের কোনটা বললাম, 4 নাম্বার হচ্ছে গুগলের জেমিনি, যেখানে আমাদের ব্রাউজারে খুব সহজে আমরা জেমিনি লিখে সার্চ দিলে ব্যবহার করতে পারবো। তো এই যে ব্যবহারগুলা এই মুহূর্তে, এগুলোকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল। এগুলোর এক একটার সাথে এক একটার কিছু পার্থক্য আছে। শেখানোর পার্থক্য, ওই যে বললাম, কোনো বাচ্চা ক্লাস 3-তে পড়ছে, কোনো বাচ্চা 5-এ পড়ছে, কোনো বাচ্চা 7-এ পড়ছে, কোনো বাচ্চা 9-এ পড়ছে, আবার কোনো বাচ্চা এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, কেউ হয়তো ইউনিভার্সিটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো ঠিক এইভাবে ডেভেলপ হচ্ছে। কেউ আগামী দিন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার জ্ঞানের স্তর ওখানে যাবে। কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো আগামী দিন এসএসসি পাস করবে। প্রত্যেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইভাবে শিখছে। এখন যে ধাপে আছে, 1 বছর পরে ওই ধাপ থেকে আপনারা জেনে রাখবেন যে চ্যাট জিপিটি 3.5 থেকে এখন আপনারা যেটা ব্যবহার করেন চ্যাট জিপিটি 4 অথবা মাইক্রোসফট কোপাইলট, তার ক্যাপাবিলিটি 50 গুণ বেশি। 3.5 থেকে চ্যাট জিপিটি 4 এর ক্যাপাবিলিটি 50 থেকে 100 গুণ বেশি, মাত্র 1 বছরের ব্যবধানে। এবং সামনে যেটা খুব শীঘ্রই হয়তো চ্যাট জিপিটি 5 চলে আসবে, অনেকে ধারণা করছে এটার ক্যাপাবিলিটি অন্তত 500 গুণ বেশি হবে। মানুষকে হয়তো সিনেমা বানানো লাগবে না, গান তৈরি করা লাগবে না, মানুষকে হয়তো কোনো, মানে আমি আমার ক্ষেত্রে বলি, হয়তো রায়, আমি বিশ্বাস করি যে মানুষকে রায় লেখা লাগবে না, এবং আমি জানি অন্তত 50% রায়ের কাজ চ্যাট জিপিটি বা এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখবে। এখন পরবর্তীতে আমরা যেই বিষয়গুলো জানবো সেটা হচ্ছে এআই টুলস গুলোর পরিচিতি। এটা তো বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল। সারা দুনিয়ায় এখন একটা কাজ হচ্ছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে, এই ধরেন একটু আগে যে উদাহরণটা দিলাম, যে রোবট তৈরি হচ্ছে এতদিন, যে কোনো একটা রোবট শুধু গান গায়, কোনো একটা রোবট শুধু কথা বলে, কোনো একটা রোবট শুধু দৌড়ায়, কিন্তু কোনো রোবটই সব কাজ একসাথে করতে পারে না মানুষের মতো। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে রোবোটিক ইন্ডাস্ট্রি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে তাদের রোবটগুলো সাজাচ্ছে। ধরেন কোনো একটা রেস্টুরেন্ট, সে এখন করছে কি, সে মনে করছে যে আচ্ছা, আমি আমার ভোক্তা কি পছন্দ করে এটা কি আগে থেকে জানার চেষ্টা করতে পারি? তাহলে আগে থেকেই যদি আমি জানতে পারি যে ভোক্তা কি পছন্দ করে কোন একটা পার্টিকুলার এলাকার, কোন একটা পার্টিকুলার দেশের, তাহলে তো আমি আমার বিজনেসের যে অপারেটিভ কস্ট, যে ম্যানেজমেন্ট লস, এগুলো কিন্তু আমি কমিয়ে আনতে পারি। তো এগুলো সম্ভব হচ্ছে এখন। এগুলো কিভাবে করছে? এবং আমি যেটা প্রস্তাবও দিয়েছিলাম যে ধরেন আমাদের সুপ্রিম কোর্টের বা আমাদের যে কোনো জাজমেন্টের যে ডেটাবেস, সেই বেসকে যদি আমরা চ্যাট জিপিটির ভিতরে ইন্টিগ্রেট করে দিতে পারি, তাহলে সে মুহূর্তের মধ্যে আমাদেরকে যে কোনো একটা জাজমেন্ট আমাদেরকে রেফার করতে পারবে। তো এইটা পৃথিবীতে যেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটি স্ক্রিন শেয়ার করে দেখাই। আমার কাছে যদি আমি অন্য একটা ল্যাপটপে বসেছি, যার কারণে হয়তো দেখাতে পারবো না, কারণ আমার প্রিমিয়াম ভার্সনটা আমার অন্য একটি ল্যাপটপে। তো পৃথিবীতে এখন হাজার হাজার থেকে শুরু করে লাখ লাখ ওয়েবসাইট তৈরি হচ্ছে। মানে পুরাতন ওয়েবসাইট গুলো যেটা করছে, প্রত্যেকটা ওয়েবসাইট চ্যাট জিপিটি কে নিজেদের ভেতরে নিয়ে নিচ্ছে, বা মেটা এআই কে নিজেদের মধ্যে নিয়ে নিচ্ছে। নিয়ে, যেমন ধরেন এই যে আমি ভিডিও তৈরি করি, মাঝে মধ্যে দেখেন যে আমি ফেসবুকে ভিডিও দিই। এগুলো আমি কিভাবে দিই? invideo.ai নামে একটা ওয়েবসাইট ছিল, আছে এখন। তো এই ওয়েবসাইটটা দিয়ে মানুষ ভিডিও এডিট করত। বা vid.io নামে একটা ওয়েবসাইট আছে, যেটার মাধ্যমে মানুষ ভিডিও এডিট করত, তারপর মানে ভিডিও এডিটিং এর যত কাজ আছে সেগুলো করত। তো এই দুইটা ওয়েবসাইট করেছে কি, তাদের ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকিয়ে ফেলেছে। ঢুকিয়ে এখন ওরা বলছে যে আমাদের এখানে এখন শুধু ভিডিও এডিট হয় না, তুমি আমাকে কমান্ড দাও, আমি তোমাকে অটোমেটিক ভিডিও রেডি করে দিব। ফলে এখন ওই যে আগের ওয়েবসাইট, সেই আগের ওয়েবসাইটগুলোতে ঢুকে মানুষ এখন হচ্ছে জাস্ট লিখে দিচ্ছে যে আমাকে আমার অমুক ভিডিও দরকার, অমুক বিষয়ে একটা ভিডিও আমাকে তৈরি করে দাও, সেই ভিডিও তৈরি করে দিচ্ছে। vid.io, যেটা আমি মাঝে মধ্যে দেখবেন যে আমি শেয়ার করি যে বিভিন্ন আইনের বিভিন্ন টার্মিনোলজি ব্যাখ্যা করে, বিভিন্ন আইনের শব্দ ব্যাখ্যা করে আমি ভিডিও বানাই। এগুলো কিভাবে বানাই? আমি vid.io নামে একটা ওয়েবসাইট আছে, ওখানেও আমি যেটা বললাম যে ওরা শুধুমাত্র ভিডিও এডিটিং এর কাজ করতো। এখন যেটা ওরা করে, ওদের ওয়েবসাইটে গিয়ে বা
যদি চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন, সেখানে ভিতরে গিয়ে আপনি যদি বলেন যে vid.io কে নিয়ে আসেন চ্যাট জিপিটির ভিতরে, তারপর যদি তাকে বলেন যে ধরেন আমাদের আইনের একটা শব্দ, ধরেন বাংলাদেশের সংবিধান, আপনি যদি বলেন যে আমাকে বাংলাদেশের সংবিধান ব্যাখ্যা করে একটা ভিডিও বানিয়ে দাও, সে আপনাকে বাংলাদেশের সংবিধান ব্যাখ্যা করে ভিডিও বানিয়ে দিবে উইথিন 5 মিনিটস, আমি বলবো না, উইথিন 2 মিনিটস। সে আপনাকে বাংলাদেশের সংবিধান ব্যাখ্যা করে একটা আর্টিফিশিয়াল ক্যারেক্টার কথা বলবে এবং আপনাকে একটা ভিডিও বানিয়ে দিবে। এখন বা ধরেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আপনারা ব্যবহার করেছেন, আমরা কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করি, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লিখি। নতুন করে যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের সফটওয়্যারগুলো কিনেন পেইড ভার্সনে বিশেষ করে, বা আপনারা যদি কেউ চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন, সেখানে আপনারা পাবেন। তো এই যে পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশন আমরা তৈরি করি না, আমরা যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতাম, একটার পর একটা স্লাইড আসতো, এই স্লাইড তৈরি করতে আমাদের ঘন্টার পর ঘন্টা লাগতো, তাই না? কিন্তু এখন আপনি চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সনে আপনার একটা সফটওয়্যার আছে, ওখানে গিয়ে যদি বলেন যে আমাকে ধরেন বাংলাদেশের নদী নালা ব্যাখ্যা করে একটা স্লাইড তৈরি করে দাও, উইদিন 3 মিনিট অথবা উইদিন 2 মিনিটস আপনাকে সে হচ্ছে একটা স্লাইড তৈরি করে দিবে। এবং যে আমি সেদিন আমাদের লিগাল এইড অনুষ্ঠান, লিগাল ডেতে আমি দেখলাম যে আমাদের আমাদের পক্ষ থেকে একটা প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে, তখন আমার মাথায় আসলে এই প্রেজেন্টেশনটা তৈরি করতে সংশ্লিষ্ট অফিসারের নিশ্চয়ই দীর্ঘ সময় লেগেছে, ঘন্টার পর ঘন্টা লেগেছে একটা প্রেজেন্টেশন রেডি করতে। আসলেই লাগে, আপনারা পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করতে গেলে দেখবেন। অথচ এই কাজই 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলা যায় যদি কিনা আমরা চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সন ব্যবহার করি। সেখানে বললেই হয়, ভাই আমাকে এমন একটা লিগাল এইড দিবস উপলক্ষে আমাকে হচ্ছে একটা স্লাইড তৈরি করে দাও। স্লাইড না, মানে সে প্রত্যেকবারে 3টা করে স্লাইড তৈরি করে, 5-6টা করে স্লাইড তৈরি করে, আমাকে 5টা স্লাইড তৈরি করে দাও লিগাল এইড দিবস উপলক্ষে, সে অটোমেটিক আপনাকে স্লাইড তৈরি করে দিবে। বা ধরেন আমরা অনেক সময় লেখার ক্ষেত্রে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা গ্রাফ ব্যবহার করি, গ্রাফ দিয়ে আমরা ডেটা দেখাই যে ধরেন আজকে আমাদের কোর্টে 500 মামলা, আমাদের কোর্টে 200, অমুক কোর্টে 200 মামলা, অমুক কোর্টে নিষ্পত্তি হয়েছে 50টা, আমরা বিভিন্ন গ্রাফের মাধ্যমে দেখাই। তো এটা যদি আপনারা চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সনে যান, ওখানে বিভিন্ন ওয়েবসাইট ইন্টিগ্রেট করা আছে, কোনো একটা ওয়েবসাইটকে বলবেন যে ভাই আমি তোমাকে ডেটাগুলো দেই, তুমি আমাকে একটা গ্রাফ তৈরি করে দাও, উইথিন 2 সেকেন্ডস অর 5 সেকেন্ড সে আপনাকে গ্রাফ তৈরি করে দিবে। ইনফ্যাক্ট আমি যেটা করেছি জানেন, আমি হচ্ছে উচ্চ আদালতের বড় বড় রায়কে গ্রাফিক্যাল আকারে দেখিয়েছি, মানে ওটার মাধ্যমে দেখেছি, এবং খুবই মজার। অর্থাৎ ধরেন আমি দেখতে চেয়েছি যে এই রায়টার ভিতরে কতবার ধরেন লয়ার শব্দটা এসেছে, তো এটা গ্রাফ আকারে আমাকে দেখাও। এটা আসলে অ্যামেজিং, সে মুহূর্তের মধ্যে আপনাকে ওই রায় বিশ্লেষণ করে সে হচ্ছে আপনাকে ওই রায়ের ভিতরে কতবার ধরেন কোনো একটা পার্টিকুলার শব্দ এসেছে সেটা আপনাকে গ্রাফিক্যাল একটা গ্রাফিক্স মানে ভিজুয়ালাইজ করে দিবে, কোন একটা গ্রাফ, কোন একটা চার্ট বা কোন একটা টেবিল তৈরি করে আপনাকে ভিজুয়ালাইজ করে দিবে। তো এরকম অসাধারণ সব ব্যবহার আছে, বিশেষ করে যারা প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবেন তাদের জন্য। এই ছাড়া আরো যা যা করতে পারে, মিউজিক ক্রিয়েট করতে পারেন। আপনারা দেখেছেন যে আমি প্রচুর পরিমাণ মিউজিক ক্রিয়েট করি। আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করে খুবই ইজি, আমার ধারণা আর কিছুদিন পরে ঘরে ঘরে আমাদের এআর রহমান কিংবা আনু মালিক বা বাংলাদেশের ইমন সাহা বা আমাদের আরো যারা যারা মিউজিশিয়ান আছে, হাবিব ওয়াহিদ, আমাদের ঘরে ঘরে হয়তো এই ধরনের মিউজিশিয়ান তৈরি করবে। কারণ দেখেন, প্রযুক্তির সম্ভাবনাকে এইভাবে দেখতে হয়। আমি সবসময় এটা বলি, সেটা হলো এই যে মানুষ যখন বিমান আবিষ্কার করে 19 শতকের শুরুর দিকে, তখন একটা বিমানের গতি ছিল ঘোড়ার গতির চেয়ে কম। একটা ঘোড়া ঘন্টায়, মানে একটা হর্স বা ঘোড়া ঘন্টায় যত কিলোমিটার গতিতে চলে, একটা বিমান তার চেয়ে কম গতিতে চলতো প্রথম যখন মানুষ বিমান আবিষ্কার করে। কিন্তু আজকে 2024 সালে দাঁড়িয়ে চিন্তা করেন, প্রযুক্তির সম্ভাবনাকে দেখতে হয় ওই ঘোড়া আর বিমানের উদাহরণ দিয়ে। আজকে যদি চ্যাট জিপিটি বা আজকে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিউজিক তৈরি করতে পারে যেটার বয়স মাত্র 2 বছর, আজ থেকে 10 বছর পরে সে কি করবে? তো আমি চ্যাট জিপিটি ব্যবহার করি মূলত এই যে বিভিন্ন ধরনের মিউজিক ক্রিয়েট করি, গান তৈরি করি, আমি ভিডিও ক্রিয়েট করি, আমি ছবি আঁকি, আমি রায় লিখি, আমি
আমার ধরেন কিছুদিন আগে আমার মনে হলো যে একটু শেয়ার বাজারে ব্যবসা করা যায় কিনা। তো আমি চিন্তা করলাম যে আমি তো শেয়ার বাজার বুঝি না, তো কি করা যায়, বা শেয়ার বাজার প্রতিদিনের শেয়ার বাজার বিশ্লেষণ করার উপায় কি। শেয়ার বাজারের তো মানে অনেক ধরনের তথ্য থাকে একটা শেয়ার বাজারে, আপনারা জানেন, এবং এগুলো একজন সাধারণ মানুষের পক্ষে বোঝা খুবই কঠিন, কারণ টার্মগুলা খুবই, যারা ফাইন্যান্সে পড়েছেন, ইকোনমিক্সে পড়েছেন, তারা হয়তো ভালো বুঝবে। তো আমি জাস্ট কি করেছি জানেন, আমি জাস্ট, যদিও আমি শেষ পর্যন্ত ইনভেস্ট করিনি, আমি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ গুলো থেকে দিনের তথ্যগুলো নিয়ে ওকে দিয়েছি, ভাই আমাকে একটু ব্যাখ্যা করে বুঝাও। এবং এখন সে যখন ব্যাখ্যা করে বুঝাবে, সে প্রথমে বুঝাবে আপনাকে ধরেন এমন ভাষায় যেটা হচ্ছে হয়তো সাধারণ কমন প্রফেশনাল একটা ভাষায় সে আপনাকে বুঝাবে। কিন্তু আপনি যদি একটু চালাকি করেন, আপনি যদি তারে বলেন যে আমি তো এত কঠিন ভাষা বুঝি না, আমাকে তুমি ক্লাস 5-এর বাচ্চার মতো করে বোঝাও, অথবা আমাকে একটা ছোট বাচ্চার মতো করে বোঝাও, বা আপনি যদি বলেন আমাকে একটা কলেজের স্টুডেন্টের মতো করে বোঝাও, বিশ্বাস করেন পৃথিবীর যত কঠিন থিওরি থাকুক, আইনের বলেন, বিজ্ঞানের বলেন, ইকোনমিক্সের বলেন, পৃথিবীর যে কোনো সাবজেক্টের যে কোনো কঠিন শব্দ বলেন, আপনি যদি বলেন যে ভাই আমি তো এটা বুঝতে পারছি না, আমাকে ক্লাস 5-এর বাচ্চার মতো করে বোঝাও, সে আপনাকে ক্লাস 5-এর বাচ্চার মতো করে, ক্লাস 2-এর বাচ্চার মতো করে উদাহরণ দিয়ে বোঝাবে। এইরকম তো আপনার ক্লাসে কোনোদিন আপনার টিচারও বুঝায়নি। বরং আপনি যদি আপনার ক্লাসে কোনো একটা বিষয় নাও বুঝতেন, আপনি কিন্তু টিচারকে একবারের বেশি 2বার প্রশ্ন করতে পারতেন না কখনোই, কিন্তু আপনি, বা এটা আসলে সম্ভব না। একজন, আমাদের এক একটা ক্লাসে 50 থেকে 100, 200, 300 জন ছাত্র থাকে, আমাদের পক্ষে আসলে সম্ভব না একজন শিক্ষকের পক্ষে একটা প্রশ্ন 2বার করে বোঝানো, অর্থাৎ একটা বাচ্চাকে 2বার করে বোঝানো। তো এই সমস্যার সমাধানটা কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে করতে পারি, কারণ ওকে তো আমি অনবরত প্রশ্ন করতে পারি একটা। এবং আমি চিন্তা করে দেখলাম, আমরা ম্যাথ কম বুঝি, কারণ আমাদের টিচাররা ম্যাথ যখন বুঝায় তখন হচ্ছে একটা ওভারঅল ল্যান্ডস্কেপে বোঝায়। এখন একটা ম্যাথের ভেতরে যে ছোট ছোট বিষয়গুলো আছে, বা সায়েন্সের কোনো একটা টপিক্সের ভিতরে যে ছোট ছোট বিষয়গুলো আছে, আমরা অনেক সময় যে প্রশ্ন করব সেই সাহসটুকুই পাই না। চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেটা এআই এই সুযোগটা আমাদেরকে এনে দিয়েছে। আমরা যে কোনো বিষয় বুঝতে চাই, যত সহজভাবে বুঝতে চাই, যেভাবে বুঝতে চাই। আমি যদি বলি আমাকে ভিডিও করে ব্যাখ্যা করে বোঝাও, সে আমাকে ভিডিও করে ব্যাখ্যা করে বোঝাবে। আমি যদি বলি আমাকে ছবি দিয়ে ব্যাখ্যা করে বোঝাও, সে আমাকে ছবি দিয়ে ব্যাখ্যা করে বোঝাবে। তো আমি কি করি শুনেন, আমি হচ্ছে আমার দীর্ঘদিনের আগ্রহ হচ্ছে, আমার আসলে আমি অনার্স থেকে আমার কম্পিউটার প্রোগ্রামিং এর প্রতি খুব আগ্রহ, কম্পিউটার সায়েন্সের প্রতি খুব আগ্রহ। তো আমি হচ্ছে, কম্পিউটার সায়েন্স তো ভাই আমার সাবজেক্ট না, আমি হচ্ছে পড়েছি লতে, আমি ছিলাম আর্টসে। তো প্রোগ্রামিং এ যেহেতু আমার খুব আগ্রহ, আমি করি কি, প্রোগ্রামিং এর কোনো একটা বিষয় বুঝতে গিয়ে যদি আমার কঠিন লাগে, আমি নিজে একটা চ্যাট জিপিটি বানিয়ে নিয়েছি, নিজস্ব চ্যাট জিপিটি আমি বানিয়ে নিয়েছি, যেটা ক্লাস 5-এর বাচ্চার মতো করে কম্পিউটার সায়েন্স আপনাকে বোঝাবে, বা সরি, প্রোগ্রামিং আপনাকে বোঝাবে। কম্পিউটার সায়েন্স তো অনেক বড় কিছু, তার ভিতরে প্রোগ্রাম হচ্ছে ছোট্ট একটা বিষয়। তো আমি নিজে বানিয়ে নিয়েছি একটা, তাকে আপনি যেই প্রশ্ন করেন সে ছোট বাচ্চার মতো করে আপনাকে হচ্ছে ওই প্রোগ্রামিং শেখাবে। তো এরকম যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, এবং মজার ব্যাপার হলো ওই যে বলেছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে মনে রাখে। আপনি প্রতিনিয়ত যে প্রশ্ন করেন, সেই প্রশ্নের উপর ভিত্তি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে মনে রাখে। তো এই যে মনে রাখে সে আপনাকে, সেদিন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, চ্যাট জিপিটিকে আমি একটা ছবি, আমার নিজের ছবি দিয়ে বলেছিলাম যে এই ছবির উপর বেস করে একটা গান লিখো। এখন ছবিতে তো ভাই আর লেখা থাকে না যে আমি জজ, বা আমি আইনজীবী, না আমি ডাক্তার, ছবিতে তো আর এটা লেখা ছিল না। কিন্তু সে যে গানটা লিখেছে সেখানে সে আমাকে জজ বলে সম্বোধন করছে, সে আমাকে বিচারক বলছে বারবার। আমি অবাক হয়ে গেলাম যে এটা কেন হচ্ছে। এটা হচ্ছে কারণ আমি যেহেতু বিচার কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা বারবার ব্যবহার করি, সে, এবং হয়তো কয়েকবার আমি বলেছি আমি একজন বিচারক, সে তার মেমোরিতে এটা রেখেছে যে আমি বিচারক। সুতরাং সে আমাকে নিয়ে যে গানটা লিখেছে, সেই গানটা লিখেছে সেখানে বারবার জজ শব্দটা ব্যবহার করে। এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ম্যাজিক, যে সে আপনাকে মনে রাখছে, আপনাকে সে বিশ্লেষণ করছে। এটার একটা ভয়ও আছে, অনেক বড় ভয়। সেটা হলো আপনি আপনার পার্সোনাল ডেটা যদি বেশি শেয়ার করেন, ব্যক্তিগত ছবি। এজন্য আমি একটা পোস্ট দিয়েছিলাম, ফেসবুকে ব্যক্তিগত ছবি কম দিবেন, বিশেষ করে অতি ব্যক্তিগত ছবি। বিশেষ করে যারা হাজবেন্ড ওয়াইফ, বা যা এইটা ওই যে কি বলে কাপল ব্লগ যারা করে, তারা খুব সাবধান।
যারা ছবি একেবারে পার্সোনাল ছবি দেন তারা খুব সাবধান, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ডেটাগুলো তার নিজের ভিতরে নিয়ে নেয়। সে পরবর্তী কোনো একটা রিপ্লাই আপনাকে একই ছবি ব্যাক করবে, অথবা থার্ড পার্টি কেউ ব্যবহার করার সময় ওই ডেটা অ্যানালাইসিস করে কোনো একটা তথ্য দিবে। সুতরাং এই ভয়টা কিন্তু আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কোনো তথ্য শেয়ারের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। আচ্ছা, টুলস গুলোর পরিচিতির মধ্যে আমি আসলে বোঝাতে চাচ্ছিলাম যে আপনারা আর কি কিভাবে ব্যবহার করতে পারেন। প্রশ্ন করা শিখতে হবে। ছোটবেলায় স্যাররা আমাদেরকে বলতো না ক্লাসে যে প্রশ্ন করো, আসলেই প্রশ্ন করা শিখতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শেখার সবচেয়ে বড় উপায় হলো তাকে প্রশ্ন করতে হবে, ভেঙে ভেঙে প্রশ্ন করতে হবে। যেমন ধরেন, আপনি এখন বুঝতে চাচ্ছেন, আমি একটা উদাহরণ প্রায় দিই, ধরেন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বুঝতে চাচ্ছেন। এখন আপনি পড়েছেন আইনে মানুষ, আপনি পড়েছেন সমাজ বিজ্ঞানে, আপনি পড়েছেন হিস্ট্রিতে, আপনি পড়েছেন বাংলায়। আপনার জন্য তো ভাই আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি যদি কেউ সায়েন্সের ভাষায় ব্যাখ্যা করে, আপনার জন্য তো বোঝা সম্ভব না। তাহলে আপনি প্রশ্নটাকে ভেঙে করেন। আরো সহজ উদাহরণ দিই, ধরেন আপনি লিগাল কোনো রেস জুডিকেটা বুঝতে যাচ্ছেন, আপনি আইনের কোনো অন্য কোনো শব্দ, ধরেন রেস সাবজুডিস বুঝতে যাচ্ছেন, আপনি বাংলাদেশের সংবিধান বুঝতে যাচ্ছেন, আপনি পৃথিবীর যে কোনো দেশের সংবিধান বুঝতে যাচ্ছেন, অথবা বাংলাদেশের যে কোনো আইন আপনি বুঝতে চাচ্ছেন। এখন ধরেন আপনি, যেমন আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, যেটা সম্পত্তি হস্তান্তর আইন, ওখানে একটা বিষয় আছে লিজ পেন্ডেন্স, অর্থাৎ মামলা চলাকালীন আপনি কোনো একটা সম্পত্তি বিক্রি করতে পারবেন না। এখন লিজ পেন্ডেন্স আপনি বুঝতে, সাধারণ মানুষ হিসেবে আপনি যদি বুঝতে চান, ইভেন একজন আইনজীবী হিসেবে বুঝতে চান, একজন বিচারক হিসেবে যদি বুঝতে চান, তাহলে বিষয়টা কিন্তু খুব একটা সহজ না। তো তাকে আপনি প্রশ্ন করেন, যেই জায়গায় আপনি আটকে যাচ্ছেন, যে ভাই আমি ঠিক এই বিষয়টা কি, আমি তো বুঝতেছি না, তুমি তো উত্তর দিয়েছো, তুমি উত্তর দিয়েছো, কিন্তু তোমার উত্তরের এই অংশটা আমি বুঝতে পারছি না, এই অংশটা আমাকে আবার বোঝাও। তারপর আবার বোঝালো, আপনি তারপরও বুঝতে পারছেন না। তখন আপনি বলবেন, আচ্ছা আমি তো তুমি আমাকে যে উদাহরণ দিয়ে বুঝিয়েছো এই উদাহরণ আমি বুঝি না, আমাকে আরেকটা সহজ উদাহরণ দাও। এখন আপনার মনে হলো যে আচ্ছা, যে উদাহরণ দিল সেটাও আপনি বুঝতে পারছেন না, আমাকে এমন একটা ফান টাইপ উদাহরণ দাও যেটা শুনে মজা পাওয়া যায়, যে উদাহরণটা পড়লে শুনলে মজা হয়। আপনাকে সেই উদাহরণ দিয়ে সে বুঝাবে। তো এইভাবে প্রশ্ন করে করে। ছবি কিভাবে আঁকবেন, ভালো ছবি আঁকতে হলে আপনাকে ধরেন বলবেন যে আমাকে অমুক বিষয়ের উপর ছবি এঁকে দাও, এঁকে দিবে। দেওয়ার পরে আপনি বললেন যে আচ্ছা, আমি চাই ছবিটা বাংলাদেশের 1972 সালের একটা ছবি হোক। আপনি বললেন যে আমি চাই ছবিটাতে একটা ছেলে একটা ধরেন ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে বারবার কিন্তু ছবিটাকে আপনার মডিফাই করবে। ভিডিওর ক্ষেত্রেও তাই। ভিডিও তৈরি করার সময়ও তাকে আপনি রিয়েল টাইমে বলে দিতে পারবেন যে ভাই আমি চাই আমার ভিডিওটাতে বৃষ্টি পড়বে, আমার ভিডিওটাতে একটা ছেলে দৌড়াবে, আমার ভিডিওটাতে একটা মেয়ে ছুটে আসছে, আমার ভিডিওটাতে একটা ছেলে গোলাপ ফুল হাতে দাঁড়িয়ে আছে। তো এইভাবে কমান্ড দিয়ে 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 তাকে আপনি যখন কাজ করাবেন, এবং এর মাধ্যমে সে যখন শিখে যাবে ধীরে ধীরে, সে কিন্তু শিখে, যতবার আপনি তাকে প্রশ্ন করবেন ততবার সে শিখতে 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 একটা সময় সে পারফেক্ট অ্যান্সার দেয়। তো আমাদের আর অত প্রশ্ন করা লাগবে না, অলরেডি তাকে বহু শেখানো আছে। তবে আমাদের কাজের কথা বলছি, আমাদের কাজের ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরেন কোনো একটা মামলা, আমাকে অনেকে যেমন বিজিএস পরীক্ষায় যারা দেয় বা বার কাউন্সিল পরীক্ষা যারা দেয়, তারা আমাকে অনেক সময় বলে যে ওই প্রবলেমেটিক কোশ্চেনটা আমি না বুঝি না, প্রবলেমেটিক কোশ্চেন বুঝতে আমার খুব সমস্যা হচ্ছে, বা এই প্রবলেমেটিক কোশ্চেনের আসলে কি বোঝাচ্ছে, কি উত্তর হবে। একটা সহজ বিষয় হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো নেন, প্রত্যেকটাকে কপি করে চ্যাট জিপিটিকে বা মাইক্রোসফট কোপাইলট যেটা আছে সেখানে পেস্ট করেন, তাকে বলেন ভাই আমাকে প্রশ্নটা ব্যাখ্যা করে বুঝাও। যদি কঠিনভাবে ব্যাখ্যা করে, বলেন যে ভাই আমাকে ক্লাস 3-র বাচ্চার মতো করে বুঝাও, সে আপনাকে ক্লাস 3-র বাচ্চার মতো করে বোঝাবে। এরপর শুনেন চ্যাট জিপিটি শুধু। এখন আপনার মনে হলো যে আচ্ছা, আমি তো প্রশ্ন ইংরেজিতে করতে পারি না, বাংলায় করতে হবে, বাংলায় করেন। সে আপনি 10 দিন বাংলায় করবেন, 11তম দিন থেকে সে সবচেয়ে পারফেক্ট অ্যান্সারটা আপনাকে বাংলায় দিবে। সো এইভাবে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের দক্ষতা ধীরে 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 বাড়াতে পারি। সবচেয়ে বড় বিষয় কি জানেন, সেটা হচ্ছে আমি যেই প্রফেশনে আছি সেই প্রফেশনে কিভাবে ব্যবহার, মানে কি দরকার সেটা আমাকে আগে জানতে হবে। যেমন আমার কাছে কেন মনে হলো যে আরজি জবাব সংক্ষেপে লেখা যায় কিনা, আমি কি শুরুতেই জানতাম যে ও আরজি জবাব সংক্ষেপে লিখতে পারে? আমি কিন্তু জানতাম না। আমি জানতাম যে আমাকে আরজি জবাব সংক্ষেপে লেখার একটা উপায় বের করতে হবে।
তো আমি প্রশ্ন করলাম যে তুমি কি আরজি জবাব সংক্ষেপ করতে পারো? সে উত্তর দিল হ্যাঁ। তখন আমি তাকে একটা টেক্সট দিলাম, দিয়ে বললাম এবার এটাকে 250 ওয়ার্ডে সংক্ষেপ করো। তো আপনি প্রত্যেকটা বিষয় আগে তাকে প্রশ্ন করেন যে তুমি এটা করতে পারবে কিনা। করতে পারলে আচ্ছা এটা করে দাও, আচ্ছা তুমি করেছো, এটা এরকম হয়েছে, এবার এটা এরকম চেঞ্জ করো। এভাবে প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন করে করে আপনারা শিখেন। এখন আমি ভিডিও আর লম্বা করবো না, অনেক সময় হয়ে গেছে। আমি ছোট্ট একটা সাজেশন দিব, সেটা হলো আপনাদের প্রত্যেকের মোবাইলে এবং ব্রাউজারে আপনারা মাইক্রোসফট কোপাইলট, যারা চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সন এখন ব্যবহার করতে পারছেন না, কারণ এটা মান্থলি $25 আসলে অনেক বেশি। আমরা 3-4 জন মিলে ব্যবহার করি, যার কারণে হয়তো আমরা কম। আপনারা যেটা করতে পারেন গ্রুপ ওয়াইজ কিনে নিতে পারেন, 5-6 জন মিলে কিনে নিতে পারেন, প্রতি মাসে $2500। তবে যেটা আছে আমাদের কাছে সেটা হলো মাইক্রোসফট কোপাইলট। আপনারা আপনাদের প্রত্যেকের মোবাইলে মাইক্রোসফট কোপাইলট ডাউনলোড করেন, প্লে স্টোরে যাবেন, মাইক্রোসফট কোপাইলট লিখে সার্চ করবেন, মাইক্রোসফট কোপাইলট ডাউনলোড দিবেন এবং মাইক্রোসফট কোপাইলটের ওখানে ঢোকার পরে আপনারা সাইন ইন করে নেবেন। সাইন আপ, ফেসবুকে যেভাবে আমরা সাইন আপ করি, মাইক্রোসফট কোপাইলটের মধ্যে আপনারা একই প্রক্রিয়ায় সাইন আপ করবেন। এবং তারপর থেকে আপনারা যেটা করবেন, আপনাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদক্ষেপে আপনারা তাকে জিজ্ঞেস করে করে কাজ করবেন। তাকে জিজ্ঞেস ফলে সে কি হবে, সে আপনার সম্পর্কে জানবে এবং শিখবে, তার উত্তরগুলো তত বেশি রিফাইন হবে। ধরেন আপনি সবজির ব্যবসা করছেন, আপনি বললেন যে আমি চাচ্ছি যে আমার সবজির ব্যবসায় নতুন কি আইডিয়া যোগ করতে পারি, আমার সবজির ব্যবসাটা নতুন কিভাবে করা যায়, সে আপনাকে নতুন ভাবে আইডিয়া দিবে। আমি কি করেছি শোনেন, আমি জাস্টিস মোস্তফা কামাল স্যারের 1987 বা 88 সালে দেয়া একটা রায়কে আমি চ্যাট জিপিটিকে দিয়েছি, দিয়ে বলেছি যে আচ্ছা বিচারক এখানে এই রায় দিয়েছে, তুমি একটু দেখো তো যে এই রায়ের ক্ষেত্রে বিচারক অন্য কোনো চিন্তা করতে পারতো কিনা, অন্য কোনো ভূমিকা রাখতে পারতো কিনা, বিচারক অন্য কোনো অ্যাপ্রোচ নিতে পারতো কিনা, বিচারক যে 5টা যুক্তি দিয়েছে এই 5টা যুক্তির বিপরীতে অন্য কোনো 10টা যুক্তি আছে কিনা। বিশ্বাস করেন আমাকে অবাক করে দিয়ে ওই রায়কে সে আরো 10টা নতুন আঙ্গিকে সে আমাকে দেখিয়েছে যে বিচারক এভাবে চিন্তা করেছে, কিন্তু এভাবে চিন্তা না করে বিচারক অন্যভাবেও চিন্তা করতে পারত। এখন এটাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন? ধরেন আপনি একজন আইনজীবী, আপনি একজন বিচারক, আপনি একজন আইনজীবী হিসেবে কিভাবে কাজে লাগাবেন? যেমন ধরেন আপনি একটা বেইল পিটিশন লিখছেন, সেখানে আপনি কেন আপনাকে বেইল দিতে হবে কয়েকটা যুক্তি দিচ্ছেন। আপনি যদি আপনার মামলার ফ্যাক্টটা আপনি যদি চ্যাট জিপিটিকে দিয়ে বলেন যে আমি একটা বেইল পিটিশন সাবমিট করব, এই হচ্ছে আমার ফ্যাক্ট, আমাকে কিছু সাজেশন দাও, আমি আমার পিটিশনে কি কি রাখতে পারি, কি কি গ্রাউন্ড দিতে পারি, কি কি রিজনিং আমি রাখতে পারি, সে কিন্তু আপনাকে একটা সাজেশন দেবে। আমি বলছি না ওই সাজেশন হুবহু আপনি তুলে দিবেন, আপনি সেগুলো পড়েন, আপনার মাথায় তখন নতুন আইডিয়া আসবে। ঠিক এই পদ্ধতিতে প্রত্যেকটা প্রফেশনে আমরা চ্যাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে পারি। তো যেটা বলছিলাম, এক হচ্ছে মাইক্রোসফট কোপাইলট সবার মোবাইলে রাখবেন, ব্রাউজারে রাখবেন, এবং মজার ব্যাপার কি জানেন, মাইক্রোসফট কোপাইলট ব্রাউজারে রাখলে ও আপনার অটোমেটিক পয়েন্ট যোগ হয়, সেই পয়েন্ট দিয়ে আপনি আবার মাইক্রোসফটের বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন বা কোনো জায়গায় ডোনেট করতে পারবেন। যেমন ধরেন আপনি আপনার ইচ্ছে হলে আপনি ইউনেস্কোতে ডোনেট করবেন, তো আপনি $1-2 ডোনেট করতে পারবেন, সেটা আলাদা। যাই হোক, তো আরেকটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে চ্যাট জিপিটি 3.5, এটা এখন ফ্রি, এটা মোবাইল রাখবেন। আর যে কোনো কাজ করেন সে তাকে প্রশ্ন করবেন, তাকে বলবেন আমি এই কাজ করতে চাচ্ছি, এই কাজের এই নেচার, এই কাজে তোমার কোনো সাজেশন আছে কিনা, সে আপনাকে সাজেশন দিবে। তো এই হলো মোটামুটি আজকের জন্য। আমি পরবর্তীতে যদি আপনাদের কোনো আগ্রহ থাকে, আমি হচ্ছে আপনাদেরকে স্পেসিফিক, বিশেষ করে আমি আইনজীবীদেরকে নিয়ে একটা সেশন আমি করবো, যেহেতু আমি ইতিমধ্যে বলেছি যে কিভাবে আইনজীবীরা নিজেদের কাজকে অটোমেট করতে পারেন, এই বিষয়ে আমি একটা সেশন নিব ইনশাল্লাহ সামনে। যদি আপনাদের যদি আগ্রহ থাকে, আইনজীবীরা তাদের ল ফার্মকে, তাদের প্র্যাকটিসকে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অটোমেট করে রাখতে পারেন, যেন আগামী 2 থেকে 5 বছরের মধ্যে তারা একটা বড় সুবিধা পান, এটা নিয়ে আমি একটা সেশন আগামী ইনশাল্লাহ খুব শীঘ্রই নিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, এবং অন্যান্য প্রফেশনেও যদি আমাকে বলেন আপনারা যে আমার এই প্রফেশনের ক্ষেত্রে বা অমুক ব্যবসার ক্ষেত্রে আমি কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে পারি, আপনারা যদি আমাকে বলেন আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করব। তবে যেহেতু আমি লিগ্যাল ফিল্ডের মানুষ, স্বাভাবিকভাবেই আমি আইনজীবী এবং বিচারকদের নিয়ে একটু বেশি কথা বলবো,
তাদের বিভিন্ন কাজ কিভাবে করা যায় আমি তাদেরকে দেখাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি আমার সেশনটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন, এটুকুই শুধু অনুরোধ। আর কিছু বলছি না, শুধু আমার ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি জানি শেয়ার করলে নলেজ বাড়ে। তো আপনারা অন্যদের সাথে শেয়ার করবেন, আশা করি আপনাদের মাথায় নতুন নতুন আইডিয়া আসবে এবং আপনারা সেটা, আপনাদের মাথায় যখনই কোনো আইডিয়া আসবে আপনারা সেটা অন্যদের সাথে শেয়ার করবেন, দেখবেন যে আপনার আইডিয়া আরো বেশি শানিত হচ্ছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।